সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই লাইভ প্রোগ্রাম দেখছেন, সবাইকে আমার শ্রম আমার লড়াই পেজের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। পোশাক শিল্পের চলমান ঘটনাবলী নিয়ে ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে আমাদের এই লাইভ অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করব এই মুহূর্তে পোশাক শিল্পে যে ছাঁটাই যে ঘটনাগুলো ঘটছে সেই বিষয়কে কেন্দ্র করেই আজকে আমাদের আলোচনার বিষয় ছাঁটাই কলে পোশাক শ্রমিক। আমরা পর্ব 2 আজকে আলোচনা করব। আমাদের মাঝে উপস্থিত আছে, আমাদের এই লাইভ অনুষ্ঠানে যুক্ত আছেন এমন দুইজন মানুষ যারা প্রতিনিয়ত নিরন্তর শ্রমজীবী মানুষের সাথে কাজ করে যাচ্ছে। তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন মাঠে থেকে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদেরকে রক্ষা করা, তাদের অধিকার রক্ষা করার, তাদেরকে ছাড়ের হাত থেকে রক্ষা করার কাজগুলো তারা প্রতিনিয়ত করে যাচ্ছেন। এই মত অবস্থায় আমাদের মাঝে যে দুইজন অতিথি যুক্ত আছেন লাইভ অনুষ্ঠানে, আমরা তাদের সাথে পরিচিত হব। আমাদের মাঝে উপস্থিত আছেন সুলতানা বেগম, সভাপতি গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, এবং যুক্ত আছেন মরিয়ম আক্তার, সহসভাপতি বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ। আপনাদেরকে দুইজনকেই আমাদের এই লাইভ অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। এছাড়াও আমাদের সাথে যুক্ত আছেন দুইজন ছাঁটাইকৃত শ্রমিক, যাদের একজন হলো আজিজুর রহমান, ট্রেড ইউনিয়নের সভাপতি ছিলেন তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে। আছেন আমাদের সাথে রুমা বেগম, রুমা আপা, তিনি আসলে অন্তঃসত্ত্বা শ্রমিক, যাকে তার প্রতিষ্ঠান আসলে এটি জানার পরেও অন্যায়ভাবে তাকে ছাঁটাই করেছে। আমরা তাদের কথাও শুনবো। রুমা আপা এবং আজিজ ভাই, আপনাদের দুইজনকেও আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আলোচনায় যাব। মূল আলোচনায় যাওয়ার আগে আসলে দুই একটা ইনফরমেশন আমরা শেয়ার করে আমরা আলোচনায় ঢুকবো। আমরা জানি সেন্টার ফর গ্লোবাল ওয়ার্কার রাইটস পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা মতে বলতেছে তারা যে প্রায় 1.2 বিলিয়ন শ্রমিক পোশাক শিল্পে ছাঁটাই হতে যাচ্ছে, এরকম একটা গবেষণা তারা দেখিয়েছে। এর বাইরেও আমরা জানি যে পত্রপত্রিকায় এসেছে, ইতিমধ্যে শ্রমিক সংগঠনগুলো দাবি করেছে, তাদের দাবি তারা যেটা বলছে যে প্রায় জুনের প্রথমের দিকেই, জুন মাস অর্থাৎ মে শেষেই প্রায় 70,000 শ্রমিক ইতিমধ্যেই তারা ছাঁটাই করা হয়েছে। এর বাইরেও আমরা দেখেছি, খুব রিসেন্ট প্রথম আলোতে এই নিউজটা এসেছে, আমরা দেখেছি সেখানে যে শিল্প পুলিশ একটা ডাটা দিয়েছে। সেই শিল্প পুলিশের ডাটা অনুযায়ী বলতেছে তারা জুন মাসের 3 সপ্তাহেই ইতিমধ্যে প্রায় 11,000 শ্রমিক আরো ছাঁটাই হয়েছে। অর্থাৎ হলো, আমরা যদি সবকিছু মিলে পত্রিকার অন্যান্য নিউজগুলো দেখি, প্রায় লক্ষ শ্রমিক কিংবা লক্ষাধিক শ্রমিক ইতিমধ্যেই ছাঁটাই হয়ে গেছে। এরকম একটা পরিস্থিতি মধ্য দিয়ে যাচ্ছে, যেটা প্রতি মুহূর্তে ছাঁটাই এবং মানে কি বলা যায় যে প্রতিরোধের ঝড়ের মধ্য দিয়ে পোশাক শিল্প এই মুহূর্তে যাচ্ছে। তা আমি প্রথমে আসলে আসতে চাই সুলতানা আপার কাছে। সুলতানা আপা, আপনি আপনার কাছে আলোচনা আসতে আপনি একটু আপনার মাইক্রোফোনটা আনমিউট করবেন আর কি। আপনার কাছে আসতে চাই যেটি নিয়ে, সেটা হলো যে দেশে এই মুহূর্তে একদিকে যেমন করোনার আতঙ্ক, মানুষের মৃত্যুর মিছিল বাড়ছে, অন্যদিকে শ্রমিক ছাঁটাইয়ের একদমের হিড়িক পড়ে গেছে পোশাক শিল্পে আর কি। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে আপনারা প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন। প্রতি মুহূর্তে আপনাদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আপনারা করোনা আক্রান্ত হওয়ার যে ভয়, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা মাঠে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করছেন। সবকিছু মিলিয়ে আসলে এই যে করোনাকালীন এই সময়টাতে গোটা পোশাক শিল্পের যে ঘটনাগুলো ঘটলো, ছাঁটাই কেন্দ্রিক শ্রমিকদের সাথে যে ঘটনাগুলো ঘটতেছে, আপনারা আসলে কি দেখছেন, কি অবস্থা আসলে বিরাজ করছে এই সেক্টরে, যদি একটু বলেন। আমার শ্রম আমার লড়াই আয়োজিত আজকের ছাঁটাই কলে পোশাক শ্রমিক শীর্ষক ভার্চুয়াল প্রোগ্রামে
আমাকে বাংলাদেশের অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত গার্মেন্টস শ্রমিকদের প্রতিনিধি হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আমি সুলতানা বেগম, সভাপতি গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে আয়োজক বৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি এই করোনা ভাইরাস মহামারীতে আমার প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা তাদের মায়া, প্রাণের মায়া ত্যাগ করে তারা গার্মেন্টসের প্রোডাকশনে কাজ চালিয়ে যাচ্ছেন। যেটা বলতে চাই ভাই, অনেক দুঃখের বিষয়, আমরা যেটা মহামারী করোনা ভাইরাসে দেখতে পাই, দেশব্যাপী সারা বছরই শ্রমিক ছাঁটাই হয়, কিন্তু মালিকরা এটা কখনোই স্বীকার করতে চায় না। মালিকরা সবসময় এটাকে অন্তর আড়ালে রাখে, যেটা মানুষকে বুঝতে দেয় না, সাংবাদিকদের বুঝতে দেয় না, টিভি চ্যানেলকে বুঝতে দেয় না, বা কোনো ভাইয়ারদেরকেও এই কথাটা বুঝতে দেয় না। তারা যে শ্রমিক যে নিপীড়িতে যে কোনো মুহূর্তে অন্তর আড়ালে তারা শ্রমিকদেরকে যে ছাঁটাই করে, দেশব্যাপী সারা বছরই এই শ্রমিক ছাঁটাই হয়। প্রায় 4 দশক ধরে এই সেক্টরে গার্মেন্টস শ্রমিকদের শ্রমে গ্রামীণ দারিদ্র পীড়িত দেশকে আজ উন্নত দেশে রূপান্তরিত করেছে এই গার্মেন্টস শ্রমিকরা। আমি যেটা সবসময় বলি যে বাংলাদেশের লাল সবুজের পতাকা বিশ্বের দরবারে ইউরোপ, আমেরিকা, কানাডা যদি কেউ পরিচিত করে থাকে, তাহলে আমাদের গার্মেন্টস শ্রমিকের যারা গ্রাম থেকে উঠে আসা শিক্ষিত, অর্ধশিক্ষিত যারা মা বোনেরা, প্রায় এখন আগে আমরা 80% নারী শ্রমিক বলতাম, এখন 65% নারী শ্রমিক বোনেরা এখন গ্রাম থেকে উঠে এসে এই পতাকাকে বিশ্বের দরবারে পরিচিত করেছে। কিন্তু এই বাংলাদেশের পতাকা বিশ্বের দরবারে পরিচিত করেও কি আমার বোনেরা বা আমার শ্রমিক ভাই বোনেরা যে সরকারের কাছে তারা কোনো মূল্যায়ন পেয়েছে? গার্মেন্টস মালিকের কাছে তারা কোনো মূল্য পেয়েছে? আমাদের প্রত্যেকটা বাড়ি যে কোনো ধরনের বিশ্বে, আমাদের বাংলাদেশে যত ধরনের আন্দোলন, সংগ্রাম, রাজনীতি যাই হোক না কেন, সেখানে প্রথমে আমাদের গার্মেন্টস শ্রমিকরাই বিভিন্ন ক্ষতিগ্রস্তের শিকার হয়। এই শ্রমিকরা আজকে আমাদের এই শিল্প তো আজকে 1-2 বছরের না, 40 বছর ধরে এই গার্মেন্টস শ্রমিক স্থায়ী একটা শিল্প। এই শিল্পের শ্রমিকদের নিয়ে এই মহামারী করোনা ভাইরাস 8 মার্চ থেকে শুরু হয়েছে, যখন আমাদের প্রথম করোনা শনাক্ত। আমাদের 26 মার্চ থেকে সাধারণ ছুটি সরকার ঘোষণা করেছে, তার সাথে মালিকরাও ছুটি ঘোষণা করেছে। কিন্তু শ্রমিকদের ছুটি দেওয়া সত্ত্বেও শ্রমিকরা যখন এই করোনা ভাইরাসের মধ্যে তারা কম বেশি গ্রামের বাড়িতে যায়, গ্রামের বাড়িতে থাকে, তখন 4 তারিখ পর্যন্ত, এপ্রিলের 4 তারিখ পর্যন্ত ছুটি থাকে। এপ্রিলের 4 তারিখ পর্যন্ত ছুটি থাকা সত্ত্বেও যখন 5 তারিখে কারখানা খুলে, তার আগে 3 তারিখ 4 তারিখ মালিকরা বিভিন্ন সুপারভাইজার লাইন চিপ দিয়ে কিন্তু তাদেরকে ফোন করে, এই আমাদের পরিবহন ব্যবস্থা তখন বন্ধ থাকে, আমাদের পরিবহন কোনো চালু থাকে না। যখন লাইন চিফ সুপারভাইজার তাদেরকে বললো যে তোমরা ঢাকা শহরে আসো, না হলে তোমাদের চাকরি থাকবে না, আমাদের শ্রমিকরা পায়ে হেঁটে গ্রাম থেকে অক্লান্ত পরিশ্রম করে তারা ক্লান্ত হয়ে ঢাকা শহরে ফিরছে। যখন তারা অর্ধেক রাস্তায় বাড়ির বাসার গেটে আসছে, তখন শুনছে গার্মেন্টস বন্ধ। বাড়িওয়ালারাও কিন্তু তাদেরকে ঢুকতে দেয় নাই। বিভিন্ন মিডিয়া পত্র পত্রিকায় আমরা দেখেছি। কিন্তু কেন এই ধরনের গার্মেন্টস শ্রমিকদের উপর বারবারই এরকম নির্যাতন চলে আসে, নিপীড়ন চলে আসে? যেখানে সাধারণ ছুটি ঘোষণার আগে 25 তারিখে প্রধানমন্ত্রী 2% নামমাত্র সুদে 5,000 কোটি টাকা প্রণোদনা দিল গার্মেন্টস শ্রমিকরা যাতে সুখে থাকে, যাতে শ্রমিকরা কোনো ধরনের এই করোনা ভাইরাস মহামারীতে তারা চাকরি না হারায়, তাদের কোনো ছাঁটাই না হয়, লে অফ না করে, তাদের কারখানা যেন করোনা ভাইরাসে সেফ থাকে, শ্রমিকরা যেন স্বাস্থ্য ঠিক রেখে তারা যেন যেখানেই অবস্থান করে স্বাস্থ্যবিধি মেনেই অবস্থান করতে পারে। যদিও প্রধানমন্ত্রী এই চিন্তা করে এই 5,000 কোটি টাকা প্রণোদনা দিল, কিন্তু আমাদের যা আমরা বর্তমান চোখে দেখতেছি, আমাদের সমাজ দেখতেছে, আমাদের বিশ্বব্যাপী দেখতেছে যে বাংলাদেশের পরিস্থিতি শ্রমিকদের খুবই খারাপ, খুবই করুণ। আজকে এই প্রোগ্রামে আমি আসলে আসছি অনেকদিন ধরে, প্রায় 15 দিন ধরে এই প্রোগ্রাম আমার হাতে, কিন্তু আজকে কিন্তু আমি প্রোগ্রামে ঢুকতে যাই আমাকে অনেক পেরেশানির মধ্যে প্রোগ্রামে ঢুকতে হয়েছে। আমাদের মিরপুরের একটি কারখানায় শ্রমিকদের
মালিকরা বলছে যে কারখানা, মালিকদের সুপারভাইজাররা বলছে কারখানা বন্ধ হয়ে যাবে 30 তারিখের মধ্যেই। ওইখানে 1200 শ্রমিক কাজ করে। গত মাস থেকে প্রায় ছাঁটাই, সাদা কাগজের স্বাক্ষর, রিজাইনের স্বাক্ষর, স্টাম্প পেপারের স্বাক্ষর নিয়ে শ্রমিকদেরকে প্রায় 300 শ্রমিকরা ছাঁটাই করছে। শ্রমিকরা চাকরির বয়স কারো 10 বছর 20 বছর, কিন্তু তাদের কোনো আইনগত যে সার্ভিস বেনিফিট, ছুটির টাকা, এইসব কোনো মালিক শিওর করে নাই, তাদেরকে ছাঁটাই করে দিচ্ছে। শ্রমিকরা যারা আমাদের সংগঠনের সাথে যোগাযোগ করেছে, আমরা ওইটা বাসানটেক থানার আন্ডারে আমরা থানায় জিটি করেছি। বিভিন্ন শ্রমিকদের জিটি তদন্ত করতে যায় দেখা গেছে শ্রমিকরা বারবারই ক্ষতিগ্রস্ত হয়েছে। জিটিতে তারা প্রমাণ করছে যে শ্রমিকরাই দোষী। তাহলে মালিকরা এতটাই পাওয়ারফুল যে তারা যখন অন্যায় করে তাদের অন্যায়গুলো আমাদের চোখে আসে না, কিন্তু শ্রমিকরা যদি প্রোডাকশন দিতে গিয়ে টুকটাক অন্যায় করে তাদের ক্ষতি, এটাই ভুলটাই বারবার আমরা চোখে আঙ্গুল দেখে মালিকরা ধরাই দেয়। কারণ আমার শ্রমিক ভাই বোনেরা তারা কিন্তু শ্রম আইন সম্পর্কে অতটা সচেতন না। তারা কখন শ্রম আইন সম্পর্কে প্রশিক্ষণ নিবে, কখন তারা এটা সম্পর্কে সচেতন হবে? কারণ তারা সকালে ভোর 6টায় ঘুম থেকে উঠে সকাল 8টার আগে তারা কারখানায় ঢুকে। আবার তাদের মালিকের ইচ্ছা মতো ছুটি, কখনো রাত 10টায়, কখনো রাত 8টায়। ওরা কিন্তু আমাদের শ্রমিক সংগঠনের অফিসে আসতে পারে না। তারা ভালো করে সচেতন হতে পারে না। আর মালিকরা ঠিকই কারখানার প্রোডাকশনের জায়গাটা তৈরি করেছে, কিন্তু কোনো প্রশিক্ষণের জায়গাটা কিন্তু তারা তৈরি করে নাই, যে শ্রমিকরা গ্রাম থেকে আসলে তাদের শ্রম আইন যে আছে, তাদের শ্রম আইন সম্পর্কে কম বেশি একটা প্রশিক্ষণের মাধ্যমে তারা সচেতন করবে। তাই আমাদের দেশে তো শুধু গার্মেন্টস না, গার্মেন্টস তো আমাদের সার্কভুক্ত দেশসমূহে কম্বোডিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মিয়ানমার, নেপাল, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও আছে গার্মেন্টস। কিন্তু আমরা কি ওই দেশগুলোতে আজও দেখতে পাইতেছি যে গার্মেন্টস শ্রমিকরা আমাদের মতো এতটা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে? আমরা কিন্তু কোনো পত্র পত্রিকায় দেখি না যে আজকে ওই দেশগুলোতে কিন্তু আমাদের শ্রমিকরা এইভাবে ছাঁটাই হচ্ছে না। একই বায়ারের কাজ করি আমরা, ওনারাও যে বায়ারের কাজ করে, বাংলাদেশের মালিকরাও সেই বায়ারের কাজ করে। ওনাদের ওই মালিকরা যদি এই করোনা ভাইরাস মহামারীতে সময় যদি শ্রমিক ছাঁটাই না করে, তাদেরকে পর্যাপ্ত যদি সুবিধা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে যদি কারখানা পরিচালনা করে, তাদের যদি কোনো সমস্যা না হয়, তাহলে আমাদের মালিকের সমস্যা কোথায়? আমাদের মালিককে যখন বলা হয়েছে যে 26শে এপ্রিল স্বাস্থ্যবিধি মেনে কিছু সংখ্যক শ্রমিক নিয়ে কারখানা পরিচালনা করার জন্য, আমরা কি দেখতে পাইলাম? স্বাস্থ্যবিধি তো দূরের কথা, কারখানাগুলোতেই স্বাস্থ্যবিধি বলতে কিচ্ছুই জানি না আমরা। এখন এই ব্লিচিং পাউডারের চটের ব্যাগ ভিজাইয়া গেটের মধ্যে রাখা, আর শ্রমিকদেরকে সাবান দিয়ে হাত ধোয়ার কথা বারবার বলে, কিন্তু একটা শ্রমিক হাত ধুতে গেলে সেখানে 20 সেকেন্ড সময় লাগে, কলে আসতে গেলে 5 মিনিট লাগে, 10 মিনিট লাগে। কিন্তু তার আগে যে প্রোডাকশন ছিল 80 পিস, এখন প্রোডাকশন হয়েছে তাদের 150 পিস। একটা শ্রমিক ঘন্টায় 150 পিস প্রোডাকশন দিবে না? তারা বারবার সাবান পানি দিয়ে হাত ধুয়ে তারা তাদের স্বাস্থ্যবিধি মানবে? আগে যে শ্রমিকদের মালিকরা কাজ করাইতো, দেখা গেছে যে শ্রমিক সংখ্যা দিয়ে মালিকরা কাজ করাইছে, এখন সেই প্রোডাকশন শ্রমিক সংখ্যা কম, প্রোডাকশন কিন্তু দ্বিগুণ হারে বাড়াই দিচ্ছে। কিন্তু আগে শ্রমিকরা মালিকের গাম চুষে নিয়েছে। এই করোনা ভাইরাস মহামারীতে আমরা যেটা দেখতে পারতেছি, শ্রমিকের গায়ে রক্ত শিরিষ দিয়ে, আমরা যেমন রক্ত চুষে নেয় ডাক্তাররা, শিরিষ দিয়ে রক্ত নেয়, মালিকরা ঠিক এখন শ্রমিকদের গায়ে থেকে রক্ত চুষে নিচ্ছে। তারপরেও মালিকদের ক্ষুধা মিটে না। মালিকরা কিন্তু আজকে এই গার্মেন্টস মালিকরা ব্যাংকের মালিক হয়েছে, হাসপাতালের মালিক হয়েছে, তারা সংসদ সদস্য হয়েছে, তারা শিল্পপতি হয়েছে, তারা শিল্পমন্ত্রী হয়েছে, তারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, বিভিন্ন তারা মন্ত্রী মিনিস্টারের পদগুলোতে আছে। তাদের গার্মেন্টস এর আইনটা পাশ করে কারা? গার্মেন্টস শ্রমিকদের যে শ্রম আইন পাশ করে, সেটা সংসদে বয়ে আমাদের গার্মেন্টস মালিকরাই পাশ করে। সেখানে কিন্তু আমাদের কোনো শ্রমিকদের প্রতিনিধি কিন্তু সংসদে নাই। সেখানে কালো আইন পাশ করলেও গার্মেন্টস মালিকরাই পাশ করে সংসদে বসে। ওইখানে যদি মালিকদের পক্ষের কোনো আইন পাশ করে, সেটাও মালিকরাই পাশ করে। তারপরেও মালিকরা কিন্তু সেই আইনকে তোয়াক্কা করে না, সেই শ্রম আইন কিন্তু তারা মানে না। না মানলে তারা কারখানা দিনের পর দিন কারখানা পরিচালনা করে। অনেকগুলো কারখানা করোনা ভাইরাসে বন্ধ হয়ে গেছে। ছোট ছোট 100, 150, 200, 250, 500 শ্রমিক যেসব কারখানায় কাজ করে, যাদের সাবকন্ট্রাক্টের কাজ হতো, যাদের প্রিন্টিং এর কাজ হতো, এমব্রয়ডারির কাজ হতো, যারা ওয়াশিং কারখানার কাজ করতো, এইসব শ্রমিকরা কিন্তু করোনা ভাইরাস মহামারীতে এইসব মালিকরা কোনো প্রণোদনা পায় নাই।
প্রণোদনা না পাওয়ার কারণে এসব কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। এখন যে আমাদের 1 লক্ষ শ্রমিক বেকার হয়েছে বাংলাদেশে, 1 লক্ষ গার্মেন্টস শ্রমিকের মধ্যে আমাদের প্রায় 70,000 নারী শ্রমিক বেকার হয়েছে। সেখানে শুধু নারী শ্রমিকরা শুধু নারী শ্রমিকই ছিল না, কেউ মা ছিলেন, কেউ স্ত্রী ছিলেন, কেউ বোন ছিলেন, কেউ বা গর্ভবতী ছিলেন। এরম মায়েরা এরম বোনেরাই কিন্তু আমাদের চাকরিচ্যুত হয়েছেন। অনেক কষ্ট করে শ্রমিকরা যখন কারখানায় আসে তখন কিন্তু সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত তারা কাজ করে। যে 5 ঘন্টা ওভার টাইম তারা করে, সেই 5 ঘন্টা ওভার টাইমের টাকা দিয়েই কিন্তু তারা তিল তিল করে তাদের পরিবারের সংসার সাজিয়েছিল। খাট, আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল যাই তারা কিনেছিল। এই করোনা ভাইরাস মহামারীর সময়ে আমরা বিভিন্ন বাসায় গিয়ে দেখেছি যে তারা এই জিনিসপত্র রেখে বাসা ভাড়ার টাকা না দিতে পেরে তারা কিন্তু গ্রামের বাড়িতে চলে গেছে। গ্রামের বাড়িতে চলে গেছে এক কাপড়ে। কেন? যে 3 মাসের বাসা ভাড়া বাকি, তারা চাকুরি হারিয়েছে। তারা কিভাবে বাড়িওয়ালার সামনে মুখ দেখাবে? বাড়িওয়ালাকে না বলেই তারা গ্রামে চলে গেছে। এইসব দৃশ্য দেখে, এইসব শ্রমিকদের দুঃখের কথা প্রতি মুহূর্তে শুনতে শুনতে আমরা যারা শ্রমিক নেত্রী আছি তারা কিন্তু এখন ক্লান্ত হয়ে পড়েছি। আমরা এখন ওদের কথা শুনে আমাদের যে দুঃখগুলো আছে, আমাদের যে সমস্যাগুলো জীবনে আছে, আমরা সেগুলো ভুলে গেছি দাদা। বিশেষ করে আমরা আরো বলতে চাই যে এই মুহূর্তে সুলতানা আপা, আপনার কাছে আবার আসবো। আমরা আপনার কথা শোনার জন্য আবার আসবো। আমরা একটু মরিয়ম আপার কাছে যেতে চাই। সুলতানা আপা একটু মিউট করে রাখবেন আপনার এটা। মরিয়ম আপা, আপনার কাছে একটু আসবো। আপনি মরিয়ম আপা একটু আনমিউট করেন আপনার এটা। আপনার কাছে একটু আসবো একই বিষয় নিয়ে। আসলে আপনিও তো একইভাবে সারা মাঠ জুড়ে শ্রমিকদের একেবারেই পাশে থেকে প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে প্রতি মুহূর্তে কাজ করছেন। এরকম একটি অবস্থার মধ্য দিয়ে এই যে দীর্ঘ করোনা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনি একইভাবে প্রতি মুহূর্তে আপনার মাঠে অবস্থান করছেন। আসলে কি দেখছেন, কি অবস্থা, আপনি কিভাবে দেখছেন বা কোন অবস্থা দেখছেন, আসলে যদি একটু বলেন সবার উদ্দেশ্যে। ধন্যবাদ জানাই আজকের এই ছাঁটাই কলেজ শ্রমিক এবং আমার লড়াই আমার শ্রম এই প্রোগ্রামটি যারা আয়োজন করেছেন সেই আয়োজকদেরকে। পাশাপাশি ধন্যবাদ জানাই যারা নিরলসভাবে এই প্রোগ্রামটির পিছনে তারা সময় দিয়েছেন এবং বর্তমান শ্রমিকদের কথা চিন্তা করেছেন, শ্রমজীবীদের কথা চিন্তা করেছেন। বর্তমানে আমার নাম মরিয়ম আক্তার, আমি সহসভাপতি বাংলাদেশ বস্ত্র পোশাক শিল্প শ্রমিক লীগ। বর্তমানে গত 26শে মার্চ থেকে এই যে লকডাউন শুরু হইল 25 থেকে 26শে মার্চ, এই পর্যন্ত আমার কাছে প্রায় আমাদের সংগঠন প্রায় 200টার উপরে কারখানার কাজ করেছে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা শ্রমিক লিডার আমাদের সংগঠনের। তো সেখানে দেখলাম যে শ্রমিকদেরকে কিভাবে তাদেরকে ছাঁটাই করতেছে, কিভাবে তাদেরকে অসম্মান করতেছে, কিভাবে তাদেরকে মানে নিপীড়ন করা হচ্ছে। তারা যে আসলে মানুষ, তারা যে আসলে তাদেরও যে একটা বেঁচে থাকার অধিকার আছে। আসলে আমার কাছে মনে হয়েছে যে আমরা যখন মাঠে কাজ করছি মনে হয়েছে যে এরা আসলে মানুষ না, এদের মানুষের খাতার মধ্যে তারা পড়েই না। দেখেন, সুলতানা আপা অনেকগুলো বিষয় শেয়ার করছে, কারণ সেও বাস্তবতার সাথে প্রতিনিয়তই সে আসলে মাঠে ছিলেন। আমরা যেটা দেখলাম যে প্রথমে যখন বাণিজ্য মন্ত্রী উনি ঘোষণা দিলেন যে কারখানা খোলা আছে, শ্রমিকরা মালিকরা যার যার ইয়া অনুযায়ী তারা কারখানা চালাইতে পারবে এই স্বাস্থ্যবিধি মেনে। আবার দেখেন এদিক দিয়ে বিজেপির সভাপতি আবার বলতেছে যারা দেশে আছেন তাদের আসার লাগবে না, তারা ওখানে থাকেন, তাদের বেতনাদি চলে যাবে বিকাশের মাধ্যমে। আবার দেখেন ফ্যাক্টরির ভিতর থেকে লাইন চিফ সুপারভাইজাররা এরা আবার ভিতরে লুকায় লুকায় শ্রমিকদেরকে ফোন দিচ্ছে যে তোমরা কারখানায় আসো, যদি কারখানায় না আসো তাহলে কিন্তু তোমাদের চাকরি থাকবে না। আবার দেখেন আমাদের বাংলাদেশের সরকার, আমাদের দেশের বুদ্ধিজীবীরা তারা কি করছে, তারা আবার বলতেছে
যে শ্রমিকরা তো এখানে আসতে পারবে না, কারণ লকডাউন চলতেছে। তারা যদি এখন দেশের থেকে ঢাকায় আসে তাহলে দেখা যাবে যে আরো মহামারী ছড়াবে। এইদিকে আবার দেখেন গাড়ি ঘোড়াও বন্ধ করে দিছে। তাহলে দেখেন কি একটা হযবরল অবস্থা তারা বাংলাদেশের মধ্যে সৃষ্টি করে দিছে। আমাদের সরকারও যেরকম শ্রমিকদের নিয়ে খেলা খেলছে, আমাদের বাণিজ্য মন্ত্রীও খেলা খেলছে, আমাদের যিনি বিজিএম এর সভাপতি উনিও খেলা খেলছে, আর মালিকদের তো কোনো কথাই নাই। মালিকরা যে যেভাবে পারছে, একদিক দিয়ে কইতেছে তোমরা আইসো না, তোমরা ওখান থেকে বিকাশ নাম্বার দাও, আমরা তোমাদেরকে টাকা পাঠাই দেবো। আর একদিক দিয়ে আবার স্টাফদেরকে দিয়ে ফোন দেয়, হুমকি দিচ্ছে তোমরা যেভাবে পারো আসো, আইসা কাজে যোগদান করো, কাজে যোগদান না করলে তোমাদের কাজ চাকরি থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে শ্রমিকরা কি করলো? হেঁটে হেঁটে তারা ঢাকায় পাড়ি দেওয়া শুরু করলো, হেঁটে হেঁটে। তাহলে সেইখানে এবং কি তারা লঞ্চে একটার পর একটা গায়ে উঠে উঠে তারা আসছে। এরপরে কি দেখা গেছে, ড্রামের ভিতরে শ্রমিকরা ড্রামে একজন তিনজন করে একটা ড্রামের ভিতরে তারা ড্রামে করে আসলো, পিকআপে করে, পিকআপ ভাড়া করে করে নিয়ে তারা 1200, 10,000, 15,000 টাকা করে ভাড়া করে করে নিয়ে আসলো। এই যে একটা হযবরল অবস্থা, আজকে এটা আমি দায়ী করি আমাদের দেশের যারা যারা এগুলা নীতি নির্ধারক, তারা এটার জন্য দায়ী। আর সবচেয়ে বিশেষভাবে এটা দায়ী হলো যে যারা এই বিজিএমই যারা প্রতিনিধিত্ব করে তাদের একটা অপারগতা, কারণ তারা আসলে সঠিকভাবে নির্দেশনাটা দেয় নাই। এবং যারা আমাদের বাণিজ্য মন্ত্রী ছিলেন তিনিও সঠিকভাবে নির্দেশনা দেয় নাই, যার ফলে আমাদের শ্রমিকদের এই মানে মরণ বেদিকে তাদের বুকে, হাতে এবং কি অন্তরে করে নিয়ে তাদেরকে আইসা, তাদেরকে পায়ে হেঁটে হেঁটে এসে তাদেরকে কারখানায় ঢুকতে হয়েছে, এবং তার চাকরি বাঁচার জন্য, তার পেট বাঁচার জন্য। শেষমেশ কি রাস্তার মধ্যে পুলিশ ধরতেছে, আইডি কার্ড দেখাইতে হবে নাহলে ঢুকতে পারবে না। দেখেন, আইডি কার্ড দেখায় নাকি তাকে ঢুকতে হবে, নাহলে ঢুকতে দিবে না। এদিকে গাড়ি নাই, এদিকে আবার আইডি কার্ড দেখাইতে হবে। আবার এদিক দিয়ে কি করতেছে, এই যে শ্রমিকরা একসাথে দলবদ্ধ ভাবে মৌমাছির মতো করে আসলো, তাহলে তাদের মধ্যে কি এই করোনা ভাইরাসটা ছড়ায় নাই? এদের এই যে এত দলবদ্ধ ভাবে তারা আসলো, এটার জন্য কি সারা বাংলাদেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয় নাই? আজকে যদি তারা সঠিকভাবে নির্দেশনা দিত, তারা যদি যারা এটা নীতি নির্ধারক তারা যদি সঠিকভাবে নির্দেশনা দিত, আজকে প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা বিভাগে বিভাগে কিন্তু আজকে করোনা হইতো না, হয়তো ঢাকার মধ্যেই থাকতো। যখন কারখানাগুলো বন্ধ করলো তখনও যদি ঠিক নির্দেশনা ভাবে বলা হইতো যে তোমরা লকডাউনে থাকো, কেউ কোথাও যেও না, না সরকার বলছে, না বিজিএমই বলছে, না মালিকরা বলছে, কেউ বলে নাই। শ্রমিকরা কি করছে, যে লকডাউন হয়েছে মনে করছে এতদিনের ছুটি, আমরা তাহলে গ্রামে চলে যাই। তারা কি করছে, জীবন বাঁচার জন্য তারা কিন্তু গ্রামে চলে গেছে। ওই সময় আমরা লকডাউনটা কেন দিছি? যাতে মহামারীটা না ছড়ায়। আমরা কারখানা কেন বন্ধ করলাম? যাতে মহামারীটা না ছড়ায়। আমরা কেন গাড়ি ঘোড়া বন্ধ করছি? যাতে এই মহামারী না ছড়ায়। তাহলে শেষ পর্যন্ত কি হয়েছে? শেষ পর্যন্ত কি হয়েছে, যে আমরা ঠিকই বন্ধ দিলাম কারখানা, কিন্তু আমরা কোনো নীতি নির্ধারণা দিলাম না, কোনো নীতিমালা করে দিলাম না। যে যার মতো করে পারছে গাড়ি ভাড়া করে নিয়ে, ভ্যান ভাড়া করে নিয়ে, রিক্সা ভাড়া করে নিয়ে, হুন্ডা ভাড়া করে নিয়ে, যে যেমনে পারছে যেভাবে পারছে সেখানে চলে গেছে। যার ফলে আজকে কিন্তু আমরা সারা দেশ এই মহামারীর মধ্যে এখন আতঙ্কের মধ্যে আছি। তাহলে এই দোষটা অনেক মালিকরা, বিজিএমই পর্যন্ত এখন বলে কি এটা শ্রমিকদের দোষ। মালিকরা বলে আমরা কি তাদেরকে ছুটি দিছি কি দেশের বাড়ি ঈদ করার জন্য? তাদেরকে দিছি লকডাউনে থাকার জন্য। তো লকডাউনে যখন থাকার জন্য বললেন, তখন কেন আপনারা সঠিকভাবে নির্দেশনা তাদেরকে দিলেন না? তখন কিন্তু তারা সঠিকভাবে নির্দেশনা দেয় নাই। সেটা দায়ভার আসলো কার উপরে? শ্রমিকের উপরে। আচ্ছা, যাও গেল, আবার কি করলো? আবার বলতেছে তাদেরকে আসতে হবে। আমাদের কিছু নেতাদেরকে বিজিএমিতে ডাকা হয়েছিল যে আমরা আসলে কি করতে পারি এই বর্তমান পরিস্থিতি নিয়ে। আমরা কিন্তু প্রত্যেকটা নেতা বিজিএমিকে আমরা পরামর্শ দিছিলাম, এই মুহূর্তে কারখানাগুলো আপনারা খুলেন না, আপনারা আরো একটা মাস দেখেন, এরপরে আপনারা কারখানাগুলো খুলেন। তারা কি বলতেছে যে না, আমরা যদি এই মুহূর্তে কারখানা না খুলি আমাদের কাজ অন্য দেশে অর্ডার চলে যাবে। সেটা নিশ্চয়ই তোমরা চাও না। তো অবশ্যই আমরা চাই না আমাদের দেশের কাজ অন্য দেশে চলে যাক, যেহেতু অন্য দেশও তারা ছোটখাটো ভাবে খুলতেছে। কিন্তু আমরা যদি আর 15টা দিন, একটা মাস যদি আমরা ধৈর্য ধারণ করতে পারতাম, তাও কিন্তু আমরা মোটামুটি এই করোনা থেকে মুক্ত থাকতে পারতাম। কিন্তু আমাদের মালিকরা এবং বিজিএমই তারা কিন্তু কখনোই এই সুযোগটুকু দেয় নাই। তারা কি করলো, বলতেছে যে যারা ঢাকার মধ্যে আছে সেই শ্রমিক গুলারে দিয়ে কোন রকম 30% শ্রমিক নিয়ে তারা কারখানা চালু করবে।
ঠিক আছে, শুরু করলো। আর সরকারও এখানে নীতিমালা বাইন্দা দিল, বলতেছে তারা স্বাস্থ্যবিধি মেনে তারা কারখানা চালাবে। কোন কারখানা আজ পর্যন্ত আছে স্বাস্থ্যবিধি মাইনা কারখানা চালাইছে? কোন জায়গায় এই ধরনের কোন সিস্টেম? বাংলাদেশে এই ধরনের কোনো কারখানায় নাই যে স্বাস্থ্যবিধি মেনে, প্রপার যদি স্বাস্থ্যবিধি মানতে হয় তাহলে আসলে কিন্তু একসাথে এতগুলা লোক কাজ করতে পারে না। তারা 30 জনের কথা কয়ে তারা শত শত লোক নিয়ে সেখানে কারখানায় কাজ শুরু করে দিল। তারা বিজিএমইতে একটা কমিটি গঠন করলো, যে প্রত্যেকটা কমিটি নাকি মনিটরিং করতেছে। কি এর মনিটরিং করতেছে? যে এখন ওরা তদন্তে যায় তখন দেখায় যে এই যে হাত মুখ ধুইতেছে, সাবান দিতেছে, হ্যান্ড স্যানিটাইজার দিতেছে। আসলে যখন তারা চলে যায় ওই আগের যেরকম ঠিক ওরকমই। আমরা প্রতিটা কারখানায় কিন্তু গেছি, যে এগুলো দেখছি যে আসলে কিছুই না, স্বাস্থ্যবিধির কিচ্ছু নাই। শ্রমিকরা কত নির্মম ভাবে যে সেখানে কারখানায় কাজ করে, সেটা আমার মনে হয় যারা এখানে যে কলকারখানা প্রতিনিধি আছে তাদেরও এখানে অনেকটা দায়িত্ব ছিল, তাদেরও কিন্তু এখানে ভূমিকা দেখি নাই। দেখেন আজকে যখনই মহামারীটা শুরু হইলো, সরকার নির্দেশনা দিল যে কারখানা ছাঁটাই করা যাবে না, লিয়াপ করা যাবে না, কিন্তু মালিকরা দেখেন কি করলো, তারা শ্রম আইনকে একটা হিসাবে দেখাইলো যে আমাদের তো আইনে আছে, আমরা ছাঁটাই করতে পারি, আমরা লেয়াপ করতে পারি। কিন্তু সরকার কিন্তু বলছিল যে বর্তমান পরিস্থিতিটা হলো মহামারী, এই মহামারীতে আমরা সবাই মানবিক আচরণ দেখাবো। আসলে কি মালিকরা মানবিক আচরণ দেখাইছে? সেই বিধিমালাও কিন্তু মালিকরা মানে নাই। তারা কিন্তু প্রত্যেকটা কারখানায় কিন্তু লিয়াফ ঘোষণা করছে, এবং এই লিয়াফের কারণে কয়েকটা ফ্যাক্টরি তারা বন্ধ করছে। মরিয়ম আপা, ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও আসবো। তার আগে আমরা যদি আমাদের সাথে যুক্ত আছেন দুইজন ছাঁটাইকৃত শ্রমিক, আমরা যদি তাদের কাছ থেকে তারা আসলে কেমন, মরিয়ম আপা একটু মিউট করবেন, তারা আসলে কেমন আছে এই পরিস্থিতিতে, ছাঁটাই পরবর্তীতে তাদের কিভাবে চলছে, তাদের জীবন কোন পরিস্থিতিতে আছে, আমরা সেই বিষয়গুলো জানার জন্য সরাসরি যদি আমরা সেই দুইজন শ্রমিক ভাই বোনের কাছে আমরা যাই। আমাদের সাথে যুক্ত আছেন আজিজুর রহমান এবং রূপা আপা, দুইজন আছে। আমরা আজিজুর রহমান আপনার কাছে একটু জিজ্ঞেস করব, একটু আনমিউট করবেন আজিজুর। আপনাকে আসলে আপনি যে প্রতিষ্ঠানে ছিলেন সেখানে আসলে আপনাকে কিভাবে ছাঁটাই করতে হয়েছে? কোনো আইন মেনে এখন আসলে আপনি কিভাবে চলছেন, আগামী দিনগুলো আসলে কিভাবে এই বিষয়গুলো যদি আপনি একটু আজিজুর বলেন। এখন শুনতে পাই, তখন কিন্তু শুনতে পাই নাই আমি। আপনি কি বলছেন? শুনতে পাই নাই। আপনি যেখানে ছিলেন কিন্তু আপনারা আচ্ছা, লাইন ডিস্টার্ব করবেন। আজিজুর আপনি একটু কেটে দিয়ে আবার একটু ঢুকলেন। হ্যাঁ, আমরা আমাদের সাথে আরেক বোন আছে আমাদের, মরিয়ম আপা, আমাদের আরেক বোন আছে রুমা আপা। আজিজুর একটু লাইনটা ডিস্টার্ব করতেছে, আমরা যাব আজিজুরের কাছে। রুমা আপা, আমরা জানি যে রুমা আপা অন্তঃসত্ত্বা একজন শ্রমিক। এই অবস্থার মধ্য দিয়ে ওনাকে ওনার প্রতিষ্ঠান থেকে ছাঁটাই করেছে। আমরা একটু রুমা আপার কাছে সরাসরি শুনবো যে মরিয়ম আপা একটু আনমিউট করবেন। মরিয়ম আপা একটু মাইক্রোফোনটা আনমিউট করবেন। হ্যাঁ,
আসসালামু আলাইকুম। রুমা আপা, আপনি একটু বলবেন যে আপনাকে আসলে কিভাবে এখান থেকে ছাঁটাই করা হলো এবং ছাঁটাই করার পরবর্তীতে আপনি আসলে এখন কিভাবে আপনার জীবন চলছে এবং আগামী দিনগুলো আপনার কিভাবে যাবে, এগুলো যদি একটু সবার উদ্দেশ্যে বলেন আর কি। আমি হচ্ছে রূপা খাতুন। আমি যমুনা ফ্যাশন নিয়ে চাকরি করছি দীর্ঘ যাবত ধরে। ওই জায়গায় চাকরি করছি, কিন্তু এই যে আপনার শিয়ালবাড়ি যমুনা ফ্যাশন, ওই জায়গায় দীর্ঘদিন চাকরি করছি, কিন্তু আমার কোনো নিয়ম অনুযায়ী এই যে লকডাউনে পড়ছি, লকডাউনের ভিতরে যে ঢাকা পড়ে রয়েছি, কোথাও বাইরে যায় নাই। আমি একটা অন্তঃসত্ত্বা না, কিন্তু আমার কোনো ব্যবস্থা তারা করে নাই। আমি 1 তারিখে অফিস খুলছি, 1 তারিখে গেছি, 1 তারিখে আমারে দিয়ে ডিউটি করাইছে। করানোর পরে আমার 5টার পরে কয় আপনার চাকরি নাই। আমি সে চাকরি নাই, তাইলে কি করবেন ম্যাডাম? তো কয় তোমার চাকরি নাই, তোমার সরকারের তো নির্দেশ, তোমার চাকরি হইব না। তো আমি বললাম দেখেন, রিকোয়েস্ট করলাম অনেক ভাবে যে দেখেন ম্যাডাম, আমি 2 মাস আমার চাকরি করাই লাগবে, আমার কুরবানি ঈদ পর্যন্ত করানোর পরে আমি যাবো গা। এখন আমার যদি আপনি বাইরে করে দেন, আমার কোনো আপনার কাছে দায় দাবি নাই। বললো না, এটা হচ্ছে সরকারের তো নির্দেশ, আপনার হচ্ছে চাকরি হইব না, আপনি রিজাইন দিয়ে যান গা। আপনি হ্যাঁ এত অনুরোধ করার পরেও আমার কোনো অনুরোধ শোনে নাই, আমাদের রিজাইন দিয়ে বাইর করে দিছে। দিয়ে আমারে পে স্লিপ ধরাইয়া দিছে যে তুমি বেতনের দিন আসো। আমি পে স্লিপ নিয়ে পরে চলে এসেছি। চলে আসার পরে বেতন তো দিছে বিকাশে। বিকাশে বেতন দেওয়ার পরে আমি তো বেতন পাই নাই। পরে বিকাশে দেওয়ার পরে আমি পরের দিন গেছি যে ম্যাডাম, আমারে তো বিকাশ নাম্বারে বিকাশের টাকা দেন নাই, আমারে তো দিছেন একটা, আমার একটা পে স্লিপ দিছে যে এই পে স্লিপ নিয়ে বেতনের দিন আসো। আমি গেছি, এখন কয় তুমি কি চাকরি, তুমি কি কাজ করছো যে তুমি বেতন পাইবা? তোমার কোনো বেতন নাই, তুমি কোনো বেতন পাইবা না। আচ্ছা ঠিক আছে, আমি এটা শুনে চলে আসি। পরে বিজিএম অফিসে গেছি, যাই ম্যাডামরা বলছি এই সমস্যা। ম্যাডামরা নিয়ে গেছি স্যারের কাছে। স্যার বলছে কি যে হ্যাঁ কি কাজ করছে? তামসে আমার কি কাজ করাইছে? আমার তো 1 তারিখে ঢুকছি কাজ করার জন্য, এরা তো আমার দিয়ে চাকরি করায় না। আমার 1 তারিখে সারাদিন আমার এই অবস্থায়, আমার সারাদিন কাজ করাইছে, কাজ করায় আমার পরে বাইর করে দিছে। তাহলে আমি কেমনে কাজ করব? আমি কাজ এটার আমি বিচার চাই। কেন আমার আইনগত হিসাবে আমার যে বাইর করে দিয়ে আইনগত হিসাবে যেটুকু আমার প্রাপ্য, এটুকু তো আমারে দেয় নাই। আমি এখন এমন পরিস্থিতি আছে, আমার রুম ভাড়া বাকি, আমি এখন দেশেও যেতে পারতেছি না, আমি এখন কিছু করতে পারছি না, আমি এমন টেনশনে আছি, আমি কোনো ভালো মন্দ খাটতে পারি না। আমার যদি কিছু হয়ে যায় এখন দায় থাকবো ওরা, কারণ ওরা যদি আমার পরিস্থিতি আজকে এই অবস্থা, মালিকে আমার এই অবস্থা করলো কে? যমুনা ফ্যাশন, মিরপুর। জি। আর মালিকের কাছে একটাই আবেদন, আমার বেশি দরকার নেই, আমার যেটুকু সরকারি হিসাবে প্রাপ্য আমার এইটুকু তো দিত, আইনগত হিসাবে যেটুকু এইটুকু তো আমার পরিশোধ করে হেরা আমারে বাইর করে দিত। তাইলে আমি একর জন্য বিপদে পড়ে রয়েছি। এই পরিশোধটুকু আইনগত হিসাবে যদি পাইতাম, তাহলে আজকে আমি এই বিপদে পড়ে থাকতাম না ঢাকা। আমি যে এরকম করছি আর একজনও করবেন, এর কোনো মানে আছে? হ্যাঁ, ধন্যবাদ রুমা আপা, আপনার কথাগুলো সবার উদ্দেশ্যেই থাকলো। সবাই এই প্রশ্নের উত্তর খুঁজবেন। শ্রম আইন তো আসলে শ্রম আইনে কি বলা আছে সেটা হয়তো এখানে নেতারা আছে, সেই বিষয়গুলো দেখবেন, তারা খুঁজে দেখবেন, আলোচনা করবেন তাদের ইয়াতে। ধন্যবাদ আপনাকে আলোচনা আপনার কথাগুলো নিয়ে আসার জন্য। আমরা একটু আজিজুলকে আবার একটু কানেক্ট করব। হ্যাঁ, অনেক কিছু বলছে, যাও তুমি কোথায় যাবা, তুমি সেখানে যাও, তুমি হচ্ছে পুলিশের কাছে যাবা, থানায় যাবা, তুমি যেখানে মন সেখানে যাও, তোমারে কিছু বলবো না, তোমার সাথে দেখা হবে আমার কোর্টে, তোমার ফ্যাক্টরির আশেপাশে যেন তোমারে না দেখি। ধন্যবাদ রুমা আপা, আপনার কথাগুলো শোনা হলো। আপনি আবারও আপনার সাথে সময় করে আসবো। আমরা একটু আজিজুলকে একটু কানেক্ট করি আর কি। আজিজুল শুনতে পাচ্ছেন?
যে শুনতে পারছেন? আইজুল কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা আইজুল লাইনটা বোধহয় সমস্যা করছে। আমরা আমরা সুযোগ করে লাইনে ঢুকতে পারলে আইজুলের সাথে আবার কথাগুলো আইজুলের শুনবো আমরা। তারপর আমরা আসলে পরের আলোচনাগুলোতে যাইতে যে আমরা যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে আলোচনাগুলো করব। আমি একটু আবারও সুলতানা আপার কাছে আসতে চাই আর কি। সুলতানা আপা, সুলতানা আপা শোনা যাচ্ছে? একটু আপনি আনমিউট করবেন। জি, শোনা যাচ্ছে। সুলতানা আপা, আপনি যেটা বলবেন সেটা হলো যে এই যে গণহারে ছাঁটাই করা হচ্ছে শ্রমিকদেরকে পোশাক খাতে, ইতিমধ্যে প্রায় লক্ষাধিক শ্রমিক ছাঁটাই হয়ে গেছে। আসলে কতটা আইন মেনে? আমরা পত্রপত্রিকায় তো আসলে অনেকগুলো বিষয় দেখছি, যে পত্রপত্রিকার মধ্য দিয়ে যেগুলো জানতে পারছি যে শ্রমিকদেরকে কোনো ধরনের আইনের তোয়াক্কা না করে আবার ২০ ধারার কথা বলা হচ্ছে, সেটাও ২০ ধারা অনুযায়ী তারা ছাঁটাই করলেও ২০ ধারার যে পাওনাগুলো আছে সেগুলো তারা দিচ্ছে না। আমরা এগুলো পত্রপত্রিকাতেই দেখছি। পাশাপাশি একইভাবে ওই সাদা কাগজে জোর করে সিগনেচার নিয়ে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার ঘটনা আমরা প্রতি মুহূর্তে প্রতিদিনই আমরা পত্রিকায় গেলে খবর পাচ্ছি আর কি। তারপরেও যেটা ঘটতেছে যে আপনার শ্রমিকদের নামে মামলা দামলা করে ভয় ভীতি দেখিয়ে শ্রমিকদের, এই যে আসলে কতটুকু আইন মেনে এই ছাঁটাই ঘটনাগুলো ঘটছে, আপনারা কি দেখছেন? আসলে কতটুকু আইন মানা হচ্ছে এই ছাঁটাই করার ক্ষেত্রে? আপনাদের সাথে যেসব চুক্তিনামাগুলো হচ্ছে সেগুলোর আলোকে আসলে আপনারা যদি একটু বলেন যে সবার উদ্দেশ্যে, শ্রমিকদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন। ধন্যবাদ দাদা আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমরা যেটা দেখলাম যে শ্রমিকদের শ্রম আইন মেনে যদি কারখানায় শ্রমিকদের ছাঁটাই করতো তাহলে কিন্তু আমাদের কষ্ট থাকতো না, তাহলে এত শ্রমিকদের ক্ষোভও থাকতো না, তাহলে এত রাস্তা অবরোধ করা, তারপরে বিভিন্ন কারখানায় কাজ বন্ধ করে রাখা, বিজিএমইর সামনে প্রতিদিন ২-৩টা করে ফ্যাক্টরি, এই রোদ্রের মধ্যে বিজিএমই এখন যে ভবন, সেখানে কোনো গাছ নাই, কোনো বিল্ডিং নাই, সেখানে বিজিএমই ভবনের সামনে শুধু বালুর মাঠের মধ্যে শ্রমিকরা দিনের পর দিন অপেক্ষা করা, তারপরে কলকারখানার গেটে যায় অপেক্ষা করা, আমাদের শ্রমিক ফেডারেশনের কাছে আসা, প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সময় মানববন্ধন করা, এগুলা কিন্তু হতো না। শ্রম আইনে ২০ ধারার কথা লেখা আছে, মালিকরা ২০ ধারা জানে, ভালো করে জানে, কারণ আইনটা তো তারাই পাস করে। ২০ ধারাটা জানে। ২০ ধারায় আমরা যেটা জানি যে সর্বশেষে যার নিয়োগ হয়েছে তাকে যদি কোনো মহামারী বা যদি আমাদের কোনো কাঁচামাল না থাকে তাহলে শ্রমিক মালিকরা ছাঁটাই করতে পারে। সেটা মালিকরা হয় ১ মাস আগে নোটিশ দিবে, না হলে যে কোনো মুহূর্তে শ্রমিক ছাঁটাই করলে ১ মাসের নোটিশ পেয়ে দিবে, এবং নতুন শ্রমিক যারা সর্বশেষ নিয়োগপ্রাপ্ত কারখানা তাদেরকে বাছাই করে শ্রমিকদেরকে ছাঁটাই করতে হবে। আমাদের গার্মেন্টস শিল্পে যে ছাঁটাইটা আমরা দেখতে পাই সেই ছাঁটাইটা হলো যে যাদের চাকরির বয়স ৫ বছর হইতে ৬ মাস বাকি, ৩ মাস বাকি, বা ১০ বছর হইতে ৬ মাস বাকি, ৩ মাস বাকি, যাতে তারা কোনো চাকরির বেনিফিট না পায়। তারপর হলো যে নতুন শ্রমিক অনেক জায়গায় চাকরি করতেছে, এখানে বেছে পুরানা শ্রমিকদেরকে তারা ছাঁটাই করতেছে, সেটা কোনো বেনিফিট ছাড়াই ছাঁটাই করতেছে। আমাদের শ্রমিক সংগঠনের কাছে যখন আসে, আমরা বেশ কিছু শ্রমিকরা বিভিন্ন সংগঠনের কাছে যায়, আমরা একটা সংগঠন কিন্তু কোনো কারখানা এককভাবে মীমাংসা করতে পারি না। একটা কারখানাতে ৫ ধরনের শ্রমিক নেত্রীরা যা, ৬-৭টা ফেডারেশন যা, শ্রমিকরা ওইখানে ১২০০ থাকে, ৫০০ থাকে, ৩০০ থাকে, বিভিন্ন সংগঠনে তারা সদস্য থাকে। তখন যে সংগঠনের সাথে মালিকরা যেভাবে সুযোগ বুঝে, বিজিএমই সুযোগ বুঝে, যাদেরকে কম দিয়ে শ্রমিকদেরকে কত কম দেওয়া যাবে, শ্রমিকদেরকে কত কম দিয়ে শ্রমিকদেরকে ছাঁটাই করা যাবে আইন না মেনে। কিন্তু ছাঁটাই যদি আমি বলি তাহলে তো আমি ২০ ধারা ফলো করব। ছাঁটাই যদি আমি মানি তাহলে তো আমার যে কলকারখানা অধিদপ্তর আছে তাদেরকে অবগত করে তাদেরকে জানিয়েই তো আমি ছাঁটাই করব। এখানে আমি নামমাত্র বললাম ছাঁটাই করা হয়েছে, কিন্তু কাজে আমি সেটা
বরখাস্ত বলবো না, সেটা এক ধরনের নির্যাতন বলবো। শ্রমিকদেরকে ছাঁটাইয়ের নামে এক ধরনকে বর্তমানে নির্যাতন করা হচ্ছে। ছাঁটাই করবে, কিন্তু শ্রমিক নেতারা যখন বসবে, কোনো মীমাংসায় বসবে, তখন বিজিএমই সাথে বসলে বিজিএমই বলবে কারখানা বন্ধ করে দেওয়া হবে, কারখানা বন্ধ করে দিব, মালিকরা কারখানায় যত টাকা ইনভেস্ট করছে এইগুলা ব্যাংকে রাখবো, ব্যাংকে রাখলে মালিকরা এটার যে লভ্যাংশ পাবে সেটা দিয়ে মালিকরা খেয়ে পরে ভালো থাকবে, ভালোভাবে চলতে পারবে, কোনো মালিকদের টেনশন করা লাগবে না। আমরা যেটা দেখতে পাই, তখন আমরা শ্রমিকরাও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়, আমরাও শ্রমিক নেতারা তখন বার্গেনিং করতে যাই, দুর্বল হয়ে পড়ি। 300 শ্রমিক ছাঁটাই করছে, ওই কারখানায় আরো 2000 শ্রমিক আছে। এখন আমরা ভালো করে 300 শ্রমিকের জন্য কিছু বলতে গিয়ে যদি আমার 2000 শ্রমিক যদি চাকরি হারায়, কারখানা বন্ধ করে দেয়, তখন কিন্তু আমাদের দর কষাকষি করাটা কিন্তু আমাদের অনেকটাই কঠিন হয়ে পড়ে। শ্রমিক নেতারা তখন আমরা অনেকটাই দুর্বল হয়ে পড়ি, কারণ আমরা শ্রমিকরা জানি না যে কত টাকায় মালিকরা অর্ডারটা নিয়ে আসে বাইরের কাছ থেকে, এবং সেই অর্ডারে কত টাকা লাভ করে আমরা নেতারাও জানি না। এই সুযোগের সদ্ব্যবহারটা মালিকরা এই আজকে 40 বছর ধরেই করে যাচ্ছে। আজকে 40 বছরে এই কারখানার বয়স, স্থায়ী একটা শিল্প, তাই শ্রমিকদেরকে নিয়ে ছাঁটাইয়ের নামে আরেক ধরনের নির্যাতন এই মহামারী করোনা ভাইরাসে তারা করতেছে। আমাদের কলকারখানা অধিদপ্তর যারা আছেন, আসলে তাদের কাজ কি? তাদের কাজ তো হলো কোনো কারখানার যদি তারা নোটিশ পায়, শ্রমিকদেরকে যদি ছাঁটাই করে, সেটাকে তদন্ত সাপেক্ষে দেখা, যদি সেখানে 20 দ্বারা শ্রম আইন না মেনে ছাঁটাই করা হয়, তাহলে কিন্তু তারা কিন্তু এখানে একটা আইনগত পদক্ষেপ নিতে পারে। কিন্তু না, আমরা তা দেখতে পারতেছি না, কারণ তারাও দুর্বল। তারা এই মহামারী করোনা ভাইরাসে যদি যারা নিয়োগপ্রাপ্ত লোকেরা এখানে আছেন, তারা কিন্তু সবাই কিন্তু ডিউটি করতেছেন না। যেখানে আমাদের পর্যাপ্ত আমাদের কারখানা ইন্সপেক্টর আমরা কারখানার ভিতরে দেখতে পাচ্ছি না। আমরা অনেক অভিযোগ কারখানা দিয়ে রাখছি কলকারখানা অধিদপ্তরে, তারও কোনো মীমাংসার আমরা পথ খুঁজে পাচ্ছি না। শ্রমিকরা প্রতি মুহূর্তে আমাদের শ্রমিক নেতাদেরকে কিন্তু ভুল বুঝে যাচ্ছে। তাই বলতে চাই যে সরকারের প্রণোদনা, বায়ারের ডলারের টাকা পেয়েও, বিভিন্ন দাতা সংস্থার টাকা পেয়েও কিন্তু মালিকরা কিন্তু এখনো কিন্তু তারা তাদের ক্ষুধাই মিটে না। তারা খালি কি অবস্থাতে তারা দেখাচ্ছে, শ্রমিকের সামনে যখন মীমাংসায় বসে, তখন একদিকে শ্রমিকরা না খেয়ে থেকে ঘর ভাড়া বাকি রেখে যখন 5 বছর চাকরি করে চাকরি হারাচ্ছে, তারা 2 হাতে মালিকের কাছে জোর করে তাদের অধিকারটা চায়, যে আমাদের শ্রম আইনে যে অধিকারগুলো আছে আমরা সেটাই চাই, তার বাইরে আমরা কিন্তু বেশিটা কোনো কিছুই দাবি করি না। আমরা নেতারাও যে থাকি, তখন আমরাও কিন্তু বলি যে না, তার যে অধিকার আছে অধিকারটাই আমরা চাই, অধিকারের বাইরে কিন্তু আপনাদের কাছে ভিক্ষা চাই না। আমরা শ্রম দিছি, শ্রমের বিনিময়ে আমরা তাদের আইনগত অধিকারটাই চাই। কিন্তু মালিক অন্য দিক থেকে, অন্য টেবিল থেকে আমাদেরকে জোর হাতে শ্রমিকদের মাঝে হাত জোর করে দাঁড়িয়ে থাকে, যার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, আমেরিকা কানাডা বাড়ি বানিয়েছে, বাজারও গাড়ি দিয়ে চলে, তাদের ছেলে মেয়েকে বিভিন্ন দেশে ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছে, সেসব মালিকরাও শ্রমিকের কাছে হাত জোর করে ক্ষমা চায়। আর যেসব মালিকদের ঢাকা শহরে বাসা ভাড়া করে থাকে, সেসব মালিকরাও শ্রমিকের কাছে হাত জোর করে ক্ষমা চায় যে আমরা দিতে পারবো না। তাহলে কোটিপতিও শ্রমিকের কাছে বেকার, যার বাড়ি গাড়ি নেই সেই মালিক ও শ্রমিকের কাছে ফকির। একজন অসহায় শ্রমিকের কাছে কোটিপতি যদি হাত জোর করে ক্ষমা ভিক্ষা চায় তার পাওনা না দেওয়ার জন্য, শ্রমিকরাই কিন্তু বারবার তাদের অধিকার থেকে বারবারই, যদি 5 বছরের বেনিফিট পায়, শ্রমিকরা কিন্তু বারবারই সেখানে 2টা সার্ভিস নেয়, 3টা সার্ভিস নেয়। মালিকদেরকেই কিন্তু বারবার তারা অনুদান দিয়েই যাচ্ছে, তাদেরকে ধরতে গেলে এটা অনুদানই, ভিক্ষাই দিচ্ছে মালিক ধরে, বারবার শ্রমিকরাই দিয়ে যাচ্ছে। কিন্তু কোনো মালিক এই পর্যন্ত নজিরবিহীন দেখাতে পারবে না যে কোনো মালিক শ্রমিকদেরকে তাদের শ্রম আইন মেনে প্রাপ্য মজুরি দিয়ে সার্ভিস বেনিফিট, ছুটির টাকা, ম্যাটারনিটি লিভ, নোটিশ পে, বকেয়া পাওনা পরিশোধ করে, যদি কোনো জায়গায় প্রভিডেন্ট ফান্ড থাকে। আমি আরেকটা কথাই না বলি, সালমান এফ রহমান বাংলাদেশের বিশ্বের মধ্যে ভালো একজন বিখ্যাত ধনী ব্যক্তি, তার ফ্যাক্টরিতে প্রভিডেন্ট ফান্ড আছে। প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য শ্রমিকরা আজকে 5 বছর 10 বছর মামলা চালানোর পরে যদি ফান্ডের টাকা হয় 20,000 টাকা পাচ্ছে 10,000 মামলা চালাইয়া, কিন্তু এই সালমান এফ রহমানি শ্রমিকের ন্যায্য মজুরি দেয় না। আমরা ইতিমধ্যে আমাদের যে ঘোষণা করে ছাঁটাই প্রক্রিয়াটা মালিক পক্ষ চালু করছে,
বিজিএমই সভাপতি রুবানা হক জুনের 1 তারিখে যে ঘোষণা দিয়েছে, মালিকরা হয়েছে এমনি হয়েছে, মালিকরা নাচতেছে কেমনে কম শ্রমিক দিয়ে অধিকাংশ মুনাফা লাভ করবে। সেখানে আরো এই বিজিএমই সভাপতি একটা ঢুলের বাড়ি দিছে মালিকদেরকে, যে তোমরা এখন ইচ্ছা করলে লে অফ করতে পারবা, ছাঁটাই করতে পারবা। সেই সুযোগটাও কিন্তু প্রত্যেকটা মালিক একদম ঈদের আমেজের মতো, আমি বলবো সাগরের উত্থাল ঢেউয়ের মতো এই শ্রমিকদেরকে বিকট মানে ওরা ছাঁটাই করতেছে। যেখানে আমরা কতজন নেতা আছি, শ্রমিক হয়েছে 40 লক্ষ। এখানে নেতা কর্মী আমাদের বেশি দেখা গেলেও দেখা যায় এক কারখানায় অনেকজন যায়, কিন্তু আমরা গাজীপুর, মাওনা, শ্রীপুর, নরসিংদী বিভিন্ন জায়গায় ওইখানে কিন্তু শ্রমিক নেতারা নাই। ওইখানে অনেক শ্রমিকরাই তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের অধিকার থেকে বঞ্চিত। আমরা কিন্তু সবসময় ওইখানে যাইতে পারতেছি না শ্রমিকদের অধিকারের কথা বলতে। আইন যারা তৈরি করে আইন তারাই ভঙ্গ করতেছে। তাই আমি বলতে চাই যে কলকারখানা অধিদপ্তর বলেন আর মালিকদেরকে বলেন, আসলে কলকারখানা অধিদপ্তরও তাদের যে অধিকার, তাদের যে ডিউটি, তাদের যে তারা যে কাজের জন্য এখানে নিয়োগ প্রাপ্ত, তারাও সেটা মান্য করতেছে না। আর মালিকরা যে শ্রম আইন মেনে, বিধিমালা মেনে কারখানা, আইলো কনভেনশন মেনে কারখানা পরিচালনা করে শ্রমিকদেরকে ছাঁটাই করবে, সেটাও কিন্তু তারা করতেছে না। আমরা একটু আগে, আমি 1 মিনিট বলতে চাই, একটু আগে আমি রুমা আপার কথা শুনছি। আমরা দাদা বইয়ে কি পড়েছি, যে আমরা বইয়ে পড়েছি আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু আমি যেটা বলতে চাই, আমরা গার্মেন্টস কারখানায় যা দেখছি, আজকে শিশু আগামী দিনের মায়েদের চাকরি হারানোর একটা অনিশ্চিত ভবিষ্যৎ। এই যদি হয় শ্রমজীবী গর্ভবতীদের অবস্থা, তাহলে আগামী দিনে আমাদের নারী শ্রমিক বোনেরা বাচ্চা ধারণ করবে না চাকরি হারানোর ভয়ে। কিন্তু আমাদের মালিকরা কি এখনো অসচেতন? আমাদের সরকার কি, শ্রমমন্ত্রী কি এখনো অসচেতন? উনি তো এক পা এখন কবরে, উনি কিন্তু প্রায় 70-এর উপরে তার বয়স। সে কি বুঝে না যে আমি যে গার্মেন্টস শিল্পকে এখানে, আমি শ্রম প্রতিমন্ত্রী, আমার এখানে যাদেরকে আমি নিয়োগ দিয়েছি তারা কি আমাদের যে শিল্পটা সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে, সেই শিল্পের শ্রমিকরা যে কথায় কথায় নির্যাতন হয়, কথায় কথায় নিপীড়ন হয়, রাস্তাঘাট বন্ধ করে, তাহলে উনি কি দেখেন? উনি মন্ত্রী হিসাবে কি দেখেন? ওনার দপ্তর কি দেখে? এটা কিন্তু আমার প্রশ্ন সরকারের কাছে। উনি কেন এই কাজটা বারবারই শ্রমিকদেরকে বিপদগ্রস্ত করে? আমি তাই বলতে চাই, বছরে আমরা অনেক কিছুই দেখি যে আমাদের 56 দিন ছুটি, কিন্তু আমাদের শ্রমিকরা কি সেই ছুটিটা পায়? উৎসব ছুটি 11 দিন যথাযথভাবে পাইলেও বাকি 354 দিন মালিকের ইচ্ছা অনুযায়ী কারখানা পরিচালনা করে মালিক। সাপ্তাহিক ছুটি থেকে শুরু করে মালিকের উপরই নির্ভর করে বাকি ছুটিগুলো। তাহলে আমি 354 দিন কাজ করব কারখানায়, কিন্তু আমি অধিকার পাবো না। আমি কি এনে ভিক্ষা চাই? আমি ওইখানে আমার নিয়োগপত্র আছে, শ্রম আইন আছে, বিধিমালা আছে, আইলো কনভেনশন আছে, আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের সাথে কাজ করে, আমাদের এতগুলা শ্রমিক ফেডারেশন আছে। তাহলে আমরা কেন বারবার আমরা এই গার্মেন্টস শ্রমিকদের নিয়েই আমরা নির্যাতনের শিকার হব? তাহলে আমাদের গবেষকরা কি করে? আমাদের এই যে অর্থনীতিবিদরা কি করে? দেশের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে গার্মেন্টস শ্রমিক। সেই অর্থনীতির চালিকা শক্তিকেই দুর্বল করে দিচ্ছে। তাদের কি স্বাস্থ্যবিধি না মেনে অনেক কারখানা পরিচালনা করতেছে। সে এটাই যদি হয় মালিকদের এখন পর্যন্ত নিয়ম, তাহলে আমরা কি বলবো? এখন আপনাদের কাছে এই প্রশ্ন যে আপনারা বিশ্বব্যাপী কি দেখছেন, সেটাই কিন্তু প্রশ্ন রেখে আমি এখন এখানে আমার কথা আপাতত শেষ করব। ধন্যবাদ সুলতানা আপা। আমরা একটু একই বিষয় নিয়ে আমরা একটু মরিয়ম আপার কাছে আসতে চাই। মরিয়ম আপা, আপনি কি বলবেন? আসলে আপনি কি দেখছেন যে শ্রমিক ছাঁটাইয়ের এই যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর ক্ষেত্রে আসলে কতটুকু মানে আইন মেনে বা নিয়ম কানুন মেনে আসলে এই বিষয়গুলো করা হচ্ছে? আপনি কি দেখছেন আসলে যদি বলেন সবার উদ্দেশ্যে। হ্যাঁ, ধন্যবাদ কনকদা। আসলে আমাদের নেত্রী সুলতানা আপা অনেক ভালো ভালো বিষয় উনি বলেছেন, নিয়ে আসছেন। আসলে বাস্তবতা যদি বলি, যদি বাস্তবটা তুলে ধরি, দেখা যাবে যে বাংলাদেশে সত্য কথা বললে আসলে কিন্তু সত্য কথার ভাত নাই, জেল জরিমানা হয়ে যাবে। যাই হোক, আমরা শ্রমিক নেতা, আমরা সত্য কথা বলতে ভয় পাই না। আমরা সবসময়
বুক পাইতেই রাখি যে আমাদের বুকে গুলি আসবে, আমরা গুলি খেতেও রাজি, তাও যদি আমরা শ্রমিকের অধিকার বাস্তবায়ন করতে পারি। এই শর্তে। বাস্তবতা হইল যে আজকে দেখেন, ঠিক আছে তাদের আইনগতভাবে মালিকদের অধিকার আছে, তারা কারখানা ছাঁটাই করতে পারে, শ্রমিক ছাঁটাই করতে পারে, বন্ধ রাখতে পারে, মানে আইন তো তাদের জন্যই তৈরি হয়েছে। সরকার তো আইন মালিকদের জন্যই তৈরি করছে, মালিক যেভাবে তৈরি করে দিছে আইন সেভাবেই তৈরি হয়েছে। শ্রমিকের জন্য যে আইনগুলো আছে প্রত্যেকটা আইনের মধ্যে প্যাঁচ লাগায় রাখছে, কোনো আইন সুনির্দিষ্টভাবে শ্রমিকদের জন্য নাই, যার ফলে মালিকরা এই আইনটাকে ব্যবহার করে যা মন চায় তাই করে, যেমনে মন চায় সেমনেই তারা শ্রমিক ছাঁটাই করে। আমি যেটা দেখতেছি এই বাস্তবতা, গত মার্চ থেকে এই পর্যন্ত, আগের গুলা বাদেই দিলাম, এই মার্চ থেকে এই পর্যন্ত যতগুলো ফ্যাক্টরি ছাঁটাই করছে একটাও প্রপারলি কোনো আইন মানা হয় নাই। প্রত্যেকটা কারখানাতে তারা হয় লুকোচুরি করে বিজিএমইতে একটা দরখাস্ত দিয়ে দিছে ব্যাকডেট দিয়ে, হয় কলকারখানারে ফোন দিয়ে জানিয়ে দিছে আমরা কারখানা ছাঁটাই করতেছি, লিখিত দেওয়ার প্রয়োজন নেই। যখন আমরা নেতারা শ্রমিকরা আমাদের কাছে আইসা অভিযোগ করে, আমরা যখন ফোন দেই তখন কয় যে ও কলকারখানাকে যদি জানাই, বলে ও আচ্ছা এটা করছে, আমাদের কোথাও জানাই নাই। তাহলে আপনাকে জানাইলো না, যে কারখানায় ইউনিয়ন আছে সেই ইউনিয়নের নেতারাও জানলো না, যে কারখানায় পিসি কমিটি আছে সেই পিসি কমিটির নেতারাও জানলো না, শুধু জানলো কে? বিজিএমইর সভাপতি আর অন্য মালিকরা। তাহলে এইটাই যদি আইন হয় তাহলে বাংলাদেশে শ্রম আইনের কি দরকার? এই বইটা আমার মনে পুড়ে ফেলানো উচিত, এই আইনটা বাতিল করে দেওয়া উচিত যদি শ্রম আইন বাস্তবায়ন নাই হয়। আমি সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, আপনি শ্রমিক বান্ধব সরকার, আপনি প্রত্যেকটা বারেই শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধি করেছেন, তারপর সেফটি ইস্যুগুলো নিশ্চিত করেছেন, স্বাস্থ্য সেবার খাতগুলো মোটামুটি নিশ্চিত করেছেন, মজুরি নিয়ে বহুত আন্দোলন হয়েছে, আপনি মজুরিও দিয়েছেন, বৃদ্ধি করেছেন। দয়া করে শ্রম আইনটার বাস্তবায়ন করেন। আমাদের শ্রমিকরা যেইভাবে জীবন যাপন করতেছে, নোংরা বস্তির মধ্যে বাস করে, 5 জন 6 জন একসাথে রুমের মধ্যে থাকে, আজকে আপনারা বলতেছেন যে তারা স্বাস্থ্যবিধি নিয়ে বিধি মেনে তারা চলবে, তারা লকডাউনে থাকবে। একটা শ্রমিক তার একটা রুম ভাড়া নেয়, সেই রুমের মধ্যে তার মা থাকে, ভাই থাকে, সন্তান থাকে, সে নিজে থাকে, তার স্বামী থাকে। তাহলে একটা রুমে সে কিভাবে স্বাস্থ্যগতভাবে থাকতে পারে? তাহলে নিশ্চয়ই ওই শ্রমিকটাকে ওই আক্রান্ত হয়ে তাকে কিন্তু থাকতে হচ্ছে, এবং কি তাকে মানসিক একটা প্রেশার নিয়ে কিন্তু সেখানে থাকতে হচ্ছে। তাহলে আজকে যদি আমরা শ্রম আইনের প্রপার ব্যবহারটা যদি করতে পারতাম, মালিকরা যদি শ্রম আইনের প্রতি যদি শ্রদ্ধাশীল হইতো, তাহলে কিন্তু আজকে যে অবস্থানে আজকে শ্রমিক ছাঁটাই হইতেছে, অন্তত পক্ষে যার চাকরির বয়স 10 বছর, যার চাকরির বয়স 20 বছর, যার চাকরির বয়স 5 বছর, তারা যে সার্ভিস বেনিফিট গুলা পাইতো, ঘরে বসে তারা অন্তত 2-3 মাস বৈশা খাইতে পারতো। কিন্তু এখন কি করতেছে? নামে হলো ছাঁটাই, আইনগতভাবে 20 ধারাটা তারা কিন্তু ঠিকই ব্যবহার করতেছে, কিন্তু যখন শ্রমিককে টাকা দিতে হবে তখন আর 20 ধারার মধ্যে তারা থাকে না, তখন তাদের নিজস্ব বানানো ধারার মধ্যে চলে যায়। তখন কি করে? যে সুলতান আপা কইলো যে মাপ চাই, দোয়া চাই, আমি পারি না, আমি অপারক, এই কইয়া শ্রমিকের কাছে মাপ চাইয়া নেয়। তাইলে একজন মালিক, সে কোটি কোটি টাকার মালিক, সে যদি একটা শ্রমিকের কাছে মাপ চায়, তাহলে একটা শ্রমিক তাহলে তার কাছে কি চাইতে পারে বলেন? সে দিন আনে দিন খায়, তার ফ্যামিলি চলে কিভাবে? আজকে আমার চোখের দেখা, আমি যে কয়টা ফ্যাক্টরি, হ্যাঁ আপনারা হয়তো আমার দোষারোপ করতে পারেন যে আপনি নেতা, আপনি কেন এটা মানলেন? দেশের স্বার্থে, শ্রমিকের স্বার্থে, কারখানার স্বার্থে আমাদেরকে এগুলো মেনে নিতে হয়। কি করে? এখন যখন কলকারখানা আমরা অভিযোগ করি, কলকারখানা বলে আমরা তো ফোন দেই, আমাদের কথা শুনে না, তাহলে আমরা কি করব? আমরা মামলা করে দিতে পারি। তাহলে বাংলাদেশে শ্রমিকদের জন্য যে মামলা আছে, এই মামলা কতটুকু যে প্রযোজ্য, কতটুকু সঠিকভাবে কাজ হয়, কত সময় লাগে, সেটা আপনারা আমরা সবাই জানি। আজকে একটা আদালত, শ্রম আদালত বানায় রাখছে লেবার কোর্ট, শ্রমিকদের মামলা বছর কা বছর যায়, মাস কা মাস যায়,
দেখার কেউ নাই। শ্রমিকরা তখন অতিষ্ঠ হয়ে কাইন্দা তখন তারা ওগুলার প্রতি কি করে, তখন ছেড়ে দেয়, আশা ছেড়ে দেয়, মালিকরা তখন বেঁচে যায়। তো এখন আমার কথা হলো যে সরকারের প্রতি অনুরোধ, আপনি দয়া করে এই বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা আজকে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে, কাজ করতেছে, তারা রক্ত ফলাইতেছে দেখে, তারা শ্রম দিচ্ছে দেখে আজকে আপনি বাংলাদেশ উন্নয়নশীল হিসাবে, আপনি মডেল হিসাবে সারা বিশ্বকে চিহ্নিত করতেছেন। কিন্তু যাদের রক্তে, যাদের কষ্টে, যাদের শ্রমে আজকে আপনি এই বাংলাদেশকে মডেল হিসাবে, মেড ইন বাংলাদেশ হিসাবে চিহ্নিত করতেছেন, সেই শ্রমিকদের কথা আপনি ভাবেন। কারণ শ্রমিকরাও চায় আমরা মানুষ, আমরা মানুষের মতো বাঁচতে চাই। একটা মালিক কারখানা তৈরি করে, ঠিক আছে, তারা টাকা দেয়, কিন্তু আমার শ্রমিক কি করতেছে, তারা শ্রম দিচ্ছে। তাহলে মালিকের টাকা, শ্রমিকের শ্রম, এই দুইটা মিলেই তো একটা কারখানা চলে। তাহলে মালিক শুধু টাকা দিয়ে টাকা বানাবে, আর শ্রমিক তার শ্রম দিয়ে তার প্রাপ্য পাবে না। এক দেশে দুই আইন আসলে আইন হতে পারে না। মালিক যদি পারে তার টাকা দিয়ে টাকা তৈরি করতে, আমি কেন আমার শ্রম বেচে আমার প্রাপ্য অধিকার পাবো না? আমাকে কেন মানুষের দ্বারে 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 আমার ঘুরতে হয়? কেন আমাকে মামলায় যাইতে হয়? আমাকে কেন মামলার পিছনে ঘুরতে ঘুরতে আমাকে বছর শেষে শেষ পর্যন্ত আমাকে আশা ছেড়ে দিয়ে আমাকে হাত গুটায় আমাকে কেন বাড়িতে চলে যেতে হবে? আমার সন্তান, আমার বাবা মা, আমার বউ বাচ্চা কেন অনাহারে অনাদারে দিনকাল কাটাবে? কেন তার চোখের পানি ফেলাবে? একটা শ্রমিক তার সন্তান ইচ্ছা করলেও ভালো একটা স্কুলে পড়ালেখা করাইতে পারে না, একটা ডিম খাওয়াইতে পারে না, একটা ভালো খাবার খাওয়াইতে পারে না। অথচ একটা মালিকের সন্তান দেখেন, তারা সকালবেলা যখন নাস্তা করে, ডিনার করে, তারা ওই সোনারগাঁ হোটেলে গিয়ে করে, সিঙ্গাপুরে যায়, বড় বড় মালয়েশিয়া গিয়ে তারা ঈদ বাজার করে। অথচ আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা ঈদের দিন 1 কেজি গোস্ত পর্যন্ত কিনতে পারে না। এর থেকে কষ্ট আর কি থাকতে পারে? আমাদের বাংলাদেশে অনেক আইন আছে, অনেক মনিটরিং কমিটি আছে, অনেক কিছু তৈরি করে দিছে। আসলে তারা কি করে? কোনো কাজে লাগে না, এগুলা কোনো কাজে লাগে না। প্রত্যেকটা শ্রমিকের চোখের পানি ফালাইতে হয় প্রতিদিন। আজকে এই যে শ্রমিক ছাঁটাইগুলি হইতেছে, বীজ দ্বারাই তারা ছাঁটাই করতেছে, কোন শ্রমিককে তারা আইনগত ভাবে একটা প্রাপ্য দেওয়া হচ্ছে না। 40%, 30%, 20%, 50% এইভাবে করে দেওয়া হয় টোটাল মজুরির গড় অনুযায়ী। কয় টাকা পায়? 5,000, 7,000, 10,000 টাকা পায়। আর বাকি টাকাগুলো সব তারা মাইরে খায়। এই কি বাংলাদেশের আইন? তাহলে তারা যদি ছাঁটাই করবে, বীজ ধারাকে যদি তারা ফলাই করে, তাহলে বীজ ধারা অনুযায়ী আমার প্রাপ্য অবশ্যই আমি পাই। তাহলে আমার শ্রমিকরা কি সেটা পাচ্ছে? পাচ্ছে না। সেই জন্য আমাদের মতো নেতাদেরকে আপনারা দায়ী করতে পারেন। হ্যাঁ, আমরা দায়ী, কারণ আমরাও জিম্মি হয়ে গেছি আইনের কাছে, এই দেশের কাছে, এই মালিকদের কাছে। আমরা ইচ্ছা থাকলেও কিছু পারি না, আমাদেরকে বিভিন্ন ভাবে জিম্মি করে রাখছে। বাধ্য হয়ে তখন শ্রমিকদেরকে আমাদের বুঝাইতে হয় যে বাবা রে, যদি মামলায় যাও তোমাকে 6 মাস 1 বছর দৌড়াইতে হবে, আর যদি তুমি সমঝোতায় আসো তাহলে তুমি নগদে টাকা পাবা। তুমি কি রাজি নিতে? কথাগুলো আমরা আরো শুনবো। আসলে অনেক কথা, অনেক ক্ষোভ, অনেক কষ্টের, আপনারা এগুলো মাঠে থেকে দেখছেন প্রতি মুহূর্তে, ফলে আপনাদের ভিতর এই যাতনাগুলো আরো অনেক বেশি। আমরা আসলে মনে বাবা একটু সাইলেন্ট করেন। আমরা আজিজকে কানেক্ট করতে পারি না। আমরা একটু দেখবো যে আমাদের সাথে যে ছাঁটাইকৃত শ্রমিক আজিজুর রহমান ছিল, আমরা একটু কানেক্ট করতে পারি কিনা আজিজুর রহমানকে। আজিজ শুনতে পাচ্ছেন? এখনো পাচ্ছি না। আমরা রুমা আপা যে ছিল, মরিম আপা, একটু রুমা আপার সাথে, রুমা আপা কি আছে? 1 মিনিট। রুমা আপার কাছে আমাদের একটা বিষয় জিজ্ঞাসা ছিল, একটু জিজ্ঞেস করে আমরা যেতাম আর কি। একটু আনমিউট করবেন মরিম আপা। হ্যাঁ রুমা আপা, আপনি তো ছাঁটাই হওয়ার পরে আসলে এখন আপনি কিভাবে চলছেন, কিভাবে চলছে আপনার সংসার? আপনি সেটা কি একটু বলবেন? এখন আমি অনেক বিপদের ভিতরে আছি, এত বিপদের ভিতরে আছি যে আমি কোনো খাওয়া দাওয়ার দিকতে, বাসা ভাড়ার দিকতে আমি এখনো যেভাবে কষ্টে আছি, আমি যেতে পারতেছি না, দেশে করতে পারছি না কোনো কাজও। আমি অনেক চিন্তিত আছি।
এই সময় আমার কি চিন্তিত থাকার বিষয়? এই সময় আমি একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবো, আমার টেনশন মুক্তি হইব, কিন্তু টেনশন তো ওরা আমার বাধায় দিলে। ঠিক আছে মরিয়ম আপা, আমরা একটা রুমা আপা আমরা শুনলাম আপনার কথাগুলো। আমরা একটু আজিজ বোধহয় এসছে, আমরা একটা আজিজকে নিতে পারি কিনা আবার দেখি। হ্যাঁ আজিজ শুনতে পাচ্ছেন? জি আপনাকে কানেক্ট করতেই পারছিলাম না আর কি। আজিজকে একটু বলবেন যে আপনাকে আসলে কিভাবে ছাঁটাই করা হয়েছে, ছাঁটাই ক্ষেত্রে তারপরে ছাড়াই করার পরে এই যে সময়টা আপনি কিভাবে আপনার সংসার জীবন চলছে, আগামীর সময়গুলো কিভাবে যাবে আপনার সংসার জীবনে, সেগুলো একটু যদি বলবেন আর কি সবার উদ্দেশ্যে। আমি মনে করি এই মুহূর্তে আমাদের বিগত 26শে মার্চে আমাদের ঘোষণা করা হয় যে তোমাদের করোনা উপলক্ষে ছুটি ঘোষণা, 5 তারিখ খোলা, মে মাসের 5 তারিখে খোলা। তারপর আমরা বলছি 5 তারিখে আসবো, 5 তারিখে আসার পর আবার ফোন দিয়ে আমাদেরকে বলে দেয় তোমাদের 18 তারিখ খোলা। 18 তারিখ খোলার পর তখন আমাদেরকে বলতে থাকে যে না 18 তারিখ খোলা না, তোমাদের পরের মাসের 19 তারিখে খোলা। এভাবে তারা একের পর একটা ধাপের পর আমরা যখন যাই কারখানার সামনে তখন আমাদেরকে এইভাবে একটার পর একটা ধাপ এগিয়ে নেওয়ার পর সাথে পরে কিছুদিন 15 তারিখের পর 18 তারিখে যখন দেখলাম, 18 তারিখে আসার 17 তারিখ সন্ধ্যা 7টার দিকে আমি গেটের সামনে গিয়ে দেখি যে তারা লে অফ নোটিশ টানাইছে আমাদেরকে, কাউকে না জানিয়ে। আমি জানি যে কোনো লে অফ ঘোষণা করতে হলে সবাইকে একসাথে, শ্রমিক এবং কর্মকর্তা অফিসিয়ালি সবাই মৌখিকভাবে হোক লিখিতভাবে হোক সবাইকে জানানোর মধ্যে দিয়ে একটা লে অফ ঘোষণা করা হয়, কিন্তু আমাদেরকে না জানিয়ে না বলিয়ে আমাদেরকে লে অফ ঘোষণা করা হয়। এই মুহূর্তে আমাদের যে শ্রমিক ভাই বোনরা আছে তারা যে কত কষ্টে মানবতার জীবনযাপন করছে যা বলাই বাহুল্য। কারণ কেন আমরা দেখা যাচ্ছে আমাদেরকে যে তারা লে অফ বেনিফিট দিচ্ছে 4,000 টাকা, 4,300 টাকা বা তার চেয়ে কম, সরকার যে ঘোষিত করছে 65%, 60%, কিন্তু আমরা তাও পাচ্ছি না। 65% তো দূরে থাক, আমরা যে মার্চ মাসে কাজ করছি সেই মার্চ মাসে আমাদের 5 দিনের হাজিরাও কেটে রাখছে। 27 তারিখে 26শে মার্চে বন্ধ দেওয়ার পর 4 দিন আমরা কাজ করি না, ওই 4 দিনের টাকা কাইটা রাখছে। এমনকি পরবর্তী মাসে মে মাসে আমাদেরকে 60% দেওয়ার কথা ছিল সরকার ঘোষিত, তাও আমরা কিন্তু 60% পাই নাই। কারণ কেন কেউ দেখা যাচ্ছে বায়ার শিট যেটা আছে সেটা ফলো করে আমাদেরকে টাকা দিচ্ছে, বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিচ্ছে বায়ার শিট ফলো করে। তারপরও দেখছি বায়ার শিটে যা আছে তার থেকেও কর্তন করে মালিক পক্ষ তার চেয়েও আরো কম কর্তন করে যেভাবে পারছে শ্রমিকদেরকে দিয়ে যাচ্ছে। মানে 10 টাকার জায়গায় সে চাচ্ছে যেন আরো 2 টাকা কম পাক, তা মালিক সরকার চাচ্ছে যেন 2 টাকা পাক, সে চাচ্ছে যেন আরো 2 টাকা কম পাক। সে এভাবে একের পর এক ধাপ এগিয়ে যাচ্ছে, আমাদেরকে বিগত 3 মাস এভাবে সে টাকা দিচ্ছে। কিন্তু আমাদেরকে যে 20 দ্বারা ছাঁটাই করছে, ছাঁটাই করার পর আমাদেরকে তারা বলতেছে এক এক ভাবে 2 টাকা 1 টাকা মানে 1%। প্রথম আমাদেরকে 20% বলে বলার পর প্রথম বলছে যে আমাদের ঈদ বোনাস এবং কি একটা বেসিক দিবে, দেওয়ার পর আমাদেরকে আর কিছু দিবে না, মালিক অপরাগ, মালিক দেউলিয়া হয়ে গেছে, মালিক দিতে পারবে না। আমি জানি একমাত্র আমি শ্রমিক হিসেবে আমি জানি দেউলিয়া তাকেই বলে যার কিছু নেই, রাস্তায় সে নিঃস্ব, একবারে তার কিছু নেই, সে হলো মালিক, সে হলো দেউলিয়া। আর অথবা অন্য কেউ দেউলিয়া বলে ঘোষিত নয়, সে তখন আমাদের কাছে অপরাগ বলে আমরা দিতে পারবো না, আমাদের কাছে হাত জোর করে আমি এই ছাড়া আর তোমাদেরকে কিছু দিতে পারবো না। এখন এই যে এই মুহূর্তে আমি বলতেছি আমি যেভাবে আছি, কিন্তু আমার যে আরো শ্রমিক ভাই বোন আছে তারা যে মানবতার জীবনযাপন করছে এই মুহূর্তে কোথাও একটা চাকরি পাবে না, কোথাও গেলে চাকরি যে করবে বা তার যে একটা নিশ্চয়তা আছে সে আসলে কি চাকরিটা পাবে কি পাবে না। আমি তো মনে করি এখন কেউ কোথাও কোনো গার্মেন্টস হোক কোথাও কোনো জায়গায় এখন কাউকে নিচ্ছে না। কারণ নিচ্ছে না কেন? করোনা, একটাই তাদের গিয়ে করোনার জন্য তারা নিচ্ছে না আমাদেরকে। এমনকি আমরা যে
আগামীতে কি আরো চাকরি করতে পারবো, বা আমরা কি কতদিন এভাবে এই যে অনিশ্চয়তার মধ্যে থাকবো, বা আমাদেরকে যে বেনিফিট দিচ্ছে, যেমন যে 10 বছর 5 বছর চাকরি করছে মালিক, সে কিন্তু বেনিফিটটা আদৌ দিচ্ছে না। কেন দিচ্ছে না? এই কারণে যে সে চাচ্ছে যে না দিয়ে অফ রাখ, না দিয়ে চলে যেতে। আমাদেরকে 2 টাকা হোক 5 টাকা হোক সে তাও দিবে না, সে দিতে চাচ্ছে না। এই জন্যে সে নাকি এই ভাইয়ার অনেক, তার অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, অর্ডার চলে গেছে, অর্ডার চলে যাওয়ার কারণে সে কোম্পানি চালাতে পারতেছে না, বিশাল টাকা অ্যামাউন্টের লোনে পড়ে গেছে, সরকারের কাছ থেকে সে লোন নিচ্ছে, তাও লোন পাচ্ছে না। সে এই বিভিন্ন অজুহাত আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করছে। কিন্তু আমি মনে করি এই হয়রানি করার কারণটা কি আমি আদৌ জানতে পারলাম না। আমি আপনাদের কাছে একটু জানতে চাই যে তারা আমাদেরকে হয়রানি করছে তো করছে, আমাদের সরকার বা আমাদের উঁচু লেভেলে যারা আছে তারা কি আদৌ এটা ফলো আপ করে কিনা। ভালোভাবে যদি ফলো আপ করতো তাহলে আমাদের শ্রমিক ভাই বোনরা কিন্তু আজকে পথে পথে হাঁটতো না। আমি মনে করি আমার একসাথে আহ 500+ ওয়ার্কার 20 দ্বারা ছাঁটাই করছে, কিন্তু 20 দ্বারা ছাঁটাই করার পর আজ পর্যন্ত আমি একজন শ্রমিক ইউনিয়ন লিডার হিসেবে যে একটা প্রাধান্য বা যে একটা কথা মূল্যায়ন, তারা কিন্তু সেই মূল্যায়নটা করছে না, বা তা আমাদেরকে সেভাবে তারা বলতেছে না যে তোমরা এটা করো বা এটাতে এগিয়ে আসতো। আমাদেরকে সেভাবে তারা ডাকছে না, আমাদেরকে সেভাবে তারা অবমূল্যায়ন করে যাচ্ছে। এমনকি আমার শ্রমিক ভাই বোনরা যে এখন কিভাবে অনারে অনির্দিষ্টকাল জীবনযাপন করতেছে, যা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। দাদা কথা শোনা যাচ্ছে না, সে তো মিউট করে রাখছে, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ সুলতান আপা, হ্যাঁ জি জি দাদা, শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে। সুলতান আপা শুনছেন এখন? জি জি শুনছি। সুলতান আপা এখন কথা শুনছেন? হ্যাঁ, জি শোনা মানে যাচ্ছে। আমি আপনার কাছে আসছিলাম, আপনাকে বলছিলাম যে আসলে এই যে ছাঁটাই করা হচ্ছে, এই ছাঁটাই করার ক্ষেত্রে কি ট্রেড মানে যেসব প্রতিষ্ঠান থেকে ছাঁটাই করা হচ্ছে সেই সব প্রতিষ্ঠানে আপনারা কি মনে করেন যে যেখানে ট্রেড ইউনিয়নের কার্যক্রম আছে বা ট্রেড ইউনিয়ন নেতাদেরকে টার্গেট করে বা ওইসব প্রতিষ্ঠানকে টার্গেট করে ওটাকেই ছাঁটাই করার ক্ষেত্রে কি আগে প্রাধান্য দেওয়া হচ্ছে কিনা? আপনারা কি মনে করেন যে ট্রেড ইউনিয়নকে টার্গেট করে বা ট্রেড ইউনিয়নের কার্যক্রম আছে সেই সব প্রতিষ্ঠানকে ছাঁটাই করার ক্ষেত্রে আগে প্রাধান্য দেওয়া হচ্ছে? আপনারা কি কি দেখছেন আসলে? আসলে একটা মালিকের যেটা আমরা আসলে বর্তমান দেখতে পাচ্ছি যে একটা মালিকের যদি 4-5টা কারখানা থাকে, সেখানে যেসব কারখানায় ট্রেড ইউনিয়ন করা আছে বা মালিকরা জানে না ট্রেড ইউনিয়ন আছে, শ্রমিক নেতারা কোনো না কোনো ভাবে করছে, করার পরে এখন ওইসব কারখানা শ্রমিকদের ছাঁটাই করতেছে, কিন্তু অতটা চোখে পড়ার মতো না।
আমরা আমাদের যে প্রায় 32টা ইউনিয়ন আছে, আসলে তো আমাদের শ্রমিকরা ছাঁটাই হয় না, যেটা সত্য সেটাই। সেখানে ছাঁটাই হয় না, ছাঁটাই হয়েছে বিভিন্ন একই তালিকায় থাকা বিভিন্ন প্রতিষ্ঠান, সেই সব প্রতিষ্ঠানে ছাঁটাইটা হয়েছে। আবার আমরা ইতিমধ্যে অনেকগুলো ফেডারেশনের সাথে যেগুলো কাজ করেছি, সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক প্রস্তুতি হয়েছে ইউনিয়ন, অনেকগুলো জমা আছে ইয়েতে দপ্তরে জমা আছে আমাদের, যেখানে ট্রেড ইউনিয়ন রেজিস্টার ট্রেড ইউনিয়নে ওই ধরনের ফ্যাক্টরিতে কিন্তু মালিকরা ওই তালিকায়, যদি ওই তালিকায় যেসব মালিকরা পাইছে তারা কিন্তু সেদিকেই সেই তালিকা অনুযায়ী নজর দিয়ে কিন্তু অনেকটা ছাঁটাই করতেছে। এখন ছাঁটাইয়ের প্রক্রিয়াটা আসলে মালিকরা বিভিন্ন ধরনেরই করতেছে। যে প্রক্রিয়ায় শ্রমিকরা, অসহায় শ্রমিকরাও ছাঁটাই হচ্ছে, ট্রেড ইউনিয়নের শ্রমিকরাও ছাঁটাই হচ্ছে, এখানে যারা কমপ্লায়েন্স তারাও ছাঁটাই করতেছে, যারা নন কমপ্লায়েন্স তারাও ছাঁটাই করতেছে, যারা বিজিএমই সদস্য তারাও ছাঁটাই করতেছে, যারা বিজিএমই সদস্যর বাহিরে বিকিএমই সদস্য না তারাও ছাঁটাই করতেছে। এখন মালিকরা আসলে এটাকে একটা করোনাকে পুঁজি করছে, করোনাকে পুঁজি করে বিশ্বব্যাপী দেখাচ্ছে আমাদের বিশ্বব্যাপী করোনা ভাইরাস। আমাদের দেশের থেকেও ইউরোপ আমেরিকায় কিন্তু করোনা আক্রান্ত বেশি, তাদের মৃত্যুর সংখ্যাও বেশি, কিন্তু ওইসব যারা ওইসব প্রতিষ্ঠানের মালিক তারা কিন্তু হাহাকার করতেছে না। আমাদের বাংলাদেশের মালিকরা এই করোনা ভাইরাসে যে হাহাকার করতেছে, আমরা যতটুকু জানি আমাদের ট্রেড ইউনিয়ন করা কিছু ইউনিয়নের ফ্যাক্টরি আছে যেখানে আমরা প্রতি 3 মাস পর 2 মাস পর মিটিং করি। আমাদের শ্রমিকরা কিন্তু বলে যে তাদের এককালীন একটা তহবিল আছে 15%, সিডমেন্ট হইলেই, যে কোনো সিডমেন্ট হওয়ার পরে 15% টাকা একটা মালিকদের একটা ফান্ড আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, মালিকদের 5 জন বা 3 জনে করে সেই অ্যাকাউন্টে চলে যায়। এটা হলো বিপদকালীন ফান্ড। যে কোনো সময় কারখানায় আগুন লাগতে পারে, কারখানা ধসে পড়তে পারে, কারখানার শ্রমিকদের এই যে মহামারী হতে পারে, কারখানা কাঁচামাল না থাকলে কারখানার শ্রমিকদের চাকরি হারাইতে পারে। এটা হচ্ছে তারা একটা বিপদকালীন তহবিল করছে 15%, যে কোনো মালিকেরই যারা এলসির সাথে জড়িত তাদের। তাহলে বিজিএমইর বিকিএমইর সদস্য করা মেম্বাররা যতক্ষণ পর্যন্ত এখানে সরকারের প্রণোদনা না পেল ততক্ষণ পর্যন্ত তারা লকডাউনে গেল না, আর লকডাউনে প্রণোদনের টাকা পাইয়াও গেল। 40 বছরে তারা এই 15% করে টাকা যদি আপৎকালীন ব্যাংকে রেখে থাকে, তাহলে আমাদের এখন শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করা শ্রমিকদেরকেও তারা ছাঁটাই করতেছে, ট্রেড ইউনিয়নের বাইরেও শ্রমিকদেরকেও তারা ছাঁটাই করতেছে। আমরা যদি এটা হিসাব করে, আমরা তো আসলে গবেষণা করি না, আমাদের আসলে গবেষণা করার মতো অর্থ নাই, শ্রমিকের চাঁদায় আমরা আসলে প্রতিষ্ঠান চালাই, আমরা তো বাহিরের তহবিলে আমাদের সংগঠন চলে না, তাই আমরা গবেষণা করি না। আমরা সিপিডি কে বলতে চাই, সিপিডি যদি বর্তমানে এই গবেষণা করে মহামারী করোনা ভাইরাসকে ইস্যু করে শ্রমিকদের কিভাবে ছাঁটাই করছে, কি ধরনের প্রতিষ্ঠানের শ্রমিকদের ছাঁটাই করেছে, সেখানে ট্রেড ইউনিয়ন ইস্যু করে বা ট্রেড ইউনিয়নের বাহিরে, তাহলে কিন্তু সিপিডি কিন্তু আমাদেরকে একটা রিপোর্ট দিতে পারবে, যাদের আমরা সুলতানা আপা, আমরা এই আলোচনাগুলো আরো বিস্তার করব। আমরা আসলে স্পেসিফিক প্রশ্নগুলোর জায়গাগুলো জানতে চাই আর কি। আমরা একটু মরিয়ম আপার কাছে চাই আর কি, আপনার কাছে আবার আসবো। মরিয়ম আপা একটু বলবেন যে বিষয়টা নিয়ে সুলতান আপাকে কাছে জানতে চেয়েছিলাম আর কি। আপনি কি একটু বলবেন যে আসলে এই যে ছাঁটাই করা হচ্ছে, ছাঁটাই করার ক্ষেত্রে কি ট্রেড ইউনিয়ন যেসব প্রতিষ্ঠানে আছে কিংবা ট্রেড ইউনিয়ন নেতাকে টার্গেট করে আসলে ছাঁটাই করার ক্ষেত্রে এটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে কিনা, বা ছাঁটাই করার ক্ষেত্রে এটা বিবেচনায় রাখা হচ্ছে কিনা, আসলে আপনারা কি দেখছেন আসলে মাঠে, আপনাদের কি মনে হচ্ছে একটু বলবেন। হ্যাঁ, এটা সত্য। আসলে যে কারখানাগুলো ট্রেড ইউনিয়ন আছে, কারণ আসলে ইউনিয়ন থাকলেই তো প্রতিনিধিত্ব করতে পারে, আর ইউনিয়নের নেতা কর্মী না থাকলে তখন প্রতিনিধিত্ব করতে পারে না। তো আবার ধরেন যেই নেতা কর্মীরা ইউনিয়নের সাথে যুক্ত সংগঠনে যায়, তারা একটু প্রশিক্ষণ প্রাপ্ত থাকে, তারা কিছু না কিছু আইন সম্পর্কে জানে এবং তারা আবার শ্রমিকদেরকে শিখায়। তো মালিকরা করে কি, ইদানিং যেটা আর কি দেখতেছি যে যারা ইউনিয়ন লিডার, যারা ইউনিয়নে ধরেন কমিটিতে আছে বা ধরেন পিসি কমিটিতে মূল নেতৃত্বের জায়গায় আছে, এই টাইপের লিডার গুলারে তারা কিন্তু আগে বের করতেছে। কেন বের করতেছে? কারণ ও কথা বলতে পারে, ওকে যদি বাইর করা যায় তাহলে তো আমার অন্যদিকে আরো লোক যদি ছাঁটাই করি তাহলে আর সেখানে আর কথা বলার
কেউ নাই। তো এটা একটা যেমন আছে। আর আমি যেটা যেটা দেখছি যে ছাঁটাইয়ের মূল উদ্দেশ্য, আমি খুব বড় বড় কমপ্লায়েন্স 2টা ফ্যাক্টরিতে আমি দেখলাম, 2টা না 3টা ফ্যাক্টরি, যারা H&M, ইন্ডিটেক্স, চিবো, যারা সিএনডে, এরকম বায়ারের ফ্যাক্টরি, বড় বড় বায়ারের কাজ করে তারা। এই ফ্যাক্টরিগুলোতে যেটা দেখলাম, একজন শ্রমিকের চাকরির বয়স 10 বছর, 5 বছর, বা ছুঁই 10 বছর, ছুঁই 5 বছর। এই লোকগুলোর সামনে যে বছরটা আসতেছে তার ইনক্রিমেন্ট করতে হবে, তার বেতন বৃদ্ধি হবে। আমি যদি এই লোকগুলাকে ছাঁটাই করতে পারি এই করোনা কালে, তাহলে তাকে আমার বাড়তি বেতন দেওয়ার লাগতেছে না, বেশি বেতন। আমি ওই লোকটাকে ছাঁটাই করে যদি আমি নতুন শ্রমিক নিয়োগ নেই, কারণ এখন শ্রমিকরা দলে দলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছে চাকরির জন্য, আমি 10 টাকার জায়গায় 5 টাকা দিয়ে তাকে আমি চাকরিতে নিতে পারবো। যার ফলে করতেছে কি, যেইখানে আমার ধরেন 100 জন শ্রমিক, তার বেতন 9,000 টাকা, 9,500 টাকা, 8,500 টাকা, ওকে যদি আমি বাইর করে দিতে পারি, তাকে তো আমার সার্ভিস বেনিফিট পুরোটা দেওয়া লাগতেছে না। হয়তো একটা ছুটির টাকা আর একটা বেসিক আমি দিলেই শ্রমিক মাইনে দিতেছে, কারণ ও তো আর কোনো আইনের কাছে ধর্ণা দিতে পারবে না, কোনো আইন তো তাকে সহযোগিতা করবে না। যার ফলে কি করতেছে, ধরেন 100-200 শ্রমিক ছাঁটাই করে ফেলতেছে, ওইখানে আবার 100 শ্রমিক তারা নিয়োগ দিচ্ছে। এদিক দিয়ে দেখাচ্ছে শ্রমিক ছাঁটাই, আবার এদিক দিয়ে তারা লোক নিয়োগ দিচ্ছে। কি কারণে? যে আমি ওই 9,000 টাকা শ্রমিককে আমি 8,000 টাকা বেতনে আমি চাকরিতে নিতে পারবো। তাহলে আমার কত টাকা সেভ হইলো? এখন মালিকরা এই খেলাটাই খেলতেছে এবং প্রত্যেকটা কারখানায় তারা এই খেলা খেলতেছে। একজন মালিকের প্রতিনিধি আমারে বলতেছে, আপা আমাদেরকে একটু সহায়তা করেন, আমরা এত টাকা দিতে পারবো না, আমরা মহামারীতে আছি। এখন যদি আমরা এই শ্রমিককে যদি আমরা রাখি, তাকে আমরা 9,000, 9,500, 8,500 টাকা বেতন দিতে পারবো না, না হলে আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। আর আমি যদি তাকে ছাঁটাই করতে পারি, তাহলে আমি আরো 10 জন শ্রমিক নিয়োগ দিতে পারবো, কিন্তু অল্প টাকায় দিতে পারবো, তারাও চাকরি বাঁচলো, আমারও কারখানাটা রক্ষা হলো। বলেন এটা কি ধরনের এক্সকিউজ? কত বড় স্পর্ধা মালিকদের, যে তারা এই সুযোগটা তারা এখন এই মহামারীতে মানুষ আল্লাহ আল্লাহ করতেছে নিজের জীবন বাঁচানোর জন্য, আর তারা আছে কিভাবে শ্রমিকের টাকা মাইরে খাওয়ানো যায়, কিভাবে ঠকানো যায়। মূল উদ্দেশ্য হলো ছাঁটাইয়ের এইটা কারণ। আর একটা কারণ সুলতান আপা কথাটা ধরছিল, যারা গ্রুপ ফ্যাক্টরি, ধরেন আমার মূল ফ্যাক্টরি, আমি এই ফ্যাক্টরি এলসি দেখাই আমি কাজের অর্ডার আনছি বাইরের কাছ থেকে, ওই মালিক কি করে, ওই ফ্যাক্টরিকে দেখাইয়া বেশি বেশি কাজের অর্ডার আয় না, অন্য কারখানাগুলায় তারা কাজ করাইতো। কিন্তু এখন আবার বায়ারদেরও কিছু বাইন্ডিংস আছে, বলতেছে তুমি যেই কারখানার জন্য অর্ডার আনছো, তুমি সেই কারখানাতেই কাজ করাইতে পারবা, অন্য কারখানায় করাইতে পারবা না, যদি করাও তাহলে আমার কাজ আমি নিয়ে যাব। তারা কিন্তু এখন এই হুমকিটা দিচ্ছে, কারণ বায়ারদের মধ্যেও এখন একটা সমস্যা, তারাও চাচ্ছে যে এই মহামারীর মধ্যে কোন রকম মালিকদেরকে ভয়ভীতি দেখায় যদি আমরা এখান থেকে গুটাইয়া পড়তে পারি। তবে এটাও সত্য, অস্বীকার করার কিছু নাই, কাজের অর্ডার কমছে, এটা সত্য, কিন্তু যেই পরিমাণ বিজেপির সভাপতি ঘোষণা করছিল সেই পরিমাণ কিন্তু কাজের অর্ডার কমে নাই, মাত্র 10 থেকে 15% কাজের অর্ডার কমছিল। এর মধ্যে H&M বায়ার, আমরা এগুলো নিয়ে আরো কথা বলবো, আমাদের সময় আসলে আমরা অনেক দেরি করছি, আমরা একটু নির্ধারিত জায়গাগুলো আলোচনাগুলো শেষ করতে চাই, আমরা একটু পরের আমি একটু শেষ করে ফেলি দাদা। H&M বায়ার কিন্তু অলরেডি আমাদের আইবিসি কে এবং আইবিসির অন্তর্ভুক্ত যতগুলো ফেডারেশন এবং আমাদের যে একটা জিএফএ এগ্রিমেন্ট আছে, চুক্তি, সেখানে কিন্তু তারা বলছে যে আমাদের যে কাজের অর্ডার আছে, আমরা কাজ কখনো অর্ডার কমাবো না এবং কাজও বন্ধ করব না, আমরা আমাদের কাজ করাবো এবং অর্ডার দিব। এটা কিন্তু H&M বায়ার নিশ্চিত করছে। মনিম আপা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আবার সুলতান আপার কাছে যাবো। সুলতান আপার কাছে যাবো যে বিষয় নিয়ে, সেটা হলো যে সুলতান আপা আপনি আসলে বলবেন যে আমাদের 25 তারিখ এবং 28 তারিখ এসকোবের সাথে মিটিং হয়েছিল, তার পরবর্তীতে 29 তারিখে যেখানে আপনার টিসিসি বৈঠকে সরকার, মালিক, শ্রমিক 3টি পক্ষের মধ্যে বৈঠক, এবং তার পরবর্তীতে মে মাসের 4 তারিখে এবং মে মাসের 12 তারিখের যে বৈঠক, মন্ত্রণালয়ের যে বৈঠক, সেখানে ঈদের আগে, অর্থাৎ প্রতিটি বৈঠকেই কিন্তু একটা কথা বলা হয়েছিল যে শ্রমিক ছাঁটাই করার
ছাঁটাই না করার জন্য বলা হয়েছিল, অনুরোধ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, এরকম বিষয়গুলো কিন্তু বারবার। সর্বশেষ ঈদের আগে অর্থাৎ হলো 12ই মের যে বৈঠক, সেখানেও এরকম একটি কথা বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বৈঠক, সেখানেও বলা হয়েছে। কিন্তু আসলেই তো আমরা যেটা দেখলাম যে তার কোনো কিছু আসলে মানা হয়নি, শ্রমিক ছাঁটাই অব্যাহত রয়েছে। আপনারা আসলে এই যে এই নির্দেশনার পরে বা এই অনুরোধের পরে, মন্ত্রণালয় থেকে অনুরোধ করার পরে, এবং আপনারা জানেন বোধহয় যে 6 জুন, 6 জুন আবার এই মাসেরই 6 জুন, মানে গত মাসের 6 তারিখে, সেদিনও একটা আপনার কলকারখানা অধিদপ্তর থেকে মালিকদের কাছে একটা চিঠি গিয়েছে, এটা আমরা পত্রিকায় দেখেছি, যে তাদেরকে অনুরোধ করছে ছাঁটাই না করার জন্য আর কি। এত কিছুর পরেও এই ছাঁটাই অব্যাহতই আছে। আপনারা আসলে কি দেখছেন যে কলকারখানা অধিদপ্তর কতটুকু আপনাদের কাছে সহযোগিতা, আপনাদের সাথে আপনারা কতটুকু সহযোগিতা পেয়েছেন, বা তারা কতটুকু আসলে এই ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে আপনাদের মনে হয়? প্রথমটা বলি যে 25শে মার্চ যে মিটিং হয়েছিল শ্রম প্রতিমন্ত্রীর সাথে, 25 এপ্রিল, 25শে মে, সেই শ্রম প্রতিমন্ত্রী মিটিং এ কিন্তু শ্রমিক নেতৃবৃন্দ ছিল, বিজিএমইর লোকজন ছিল, শ্রম প্রতিমন্ত্রী ছিল, কলকারখানা অধিদপ্তর ছিল, আমাদের যারা সরকারি যারা কাজ করে আমাদের সাথে, তারা প্রত্যেকেই ছিল। কিন্তু আমরা এখানে শ্রমিক নেতৃবৃন্দরা যারা উপস্থিত ছিল, তখন প্রত্যেকেই কিন্তু এই লকডাউন নিয়ে যখন কথা হয়েছিল, যে মহামারী করোনা ভাইরাস নিয়ে কথা হয়েছিল, তখন প্রত্যেকটা নেতৃবৃন্দ কিন্তু তাদের শ্রমিকদের প্রত্যেকটা সমস্যা তারা কিন্তু উঠাই ধরছিল, যে আমরা গার্মেন্টস শ্রমিকরা কিন্তু অত কথা মহামারী করোনা ভাইরাস বুঝি না, বা লকডাউনে গেলে শ্রমিকরা কি খাবে, কিভাবে ঘর ভাড়া দিবে, কিভাবে বেতন নির্ধারণ হবে, সেগুলা কিন্তু ওইখানে প্রত্যেকটা নেতারাই বলছিল। কিন্তু নেতারা বলার পরেও ওইখানে যে সিদ্ধান্তগুলো হয়েছিল, ওইখানে আমরা যা জানি যে ওইখানে 12টা সংগঠন এক ধরনের ডিসিশন নিছে, আবার 11টা সংগঠন আরেক ধরনের সিদ্ধান্তে পৌঁছেছে। কেউ লকডাউনের পক্ষে ছিল, কেউ লকডাউনের বাহিরে ছিল। লকডাউন কেউ মানে, কেউ মানে না। ওইখানে শ্রম প্রতিমন্ত্রী সেখানে কিন্তু যে ঘোষণা প্রধানমন্ত্রী দিয়া শ্রম প্রতিমন্ত্রীর সাথে যে মিটিং দিল, সেখানে যারা আমাদের বড় বড় লিডাররা রইল, বা বড় বড় যারা আমাদের প্রতিনিধিত্ব করে তারা রইল, কিন্তু সেটার কতটুকু বিজিএমই সভাপতিরা একটুও কিন্তু সেটা ধরেই নেই, কেন সেটা মানেই নাই। তারপরে আবারও যখন স্কোপের সাথে বা আমাদের লিডারদের সাথে মিটিং হয়েছে, ওটা কিন্তু আমরা জানি না। আমরা যারা মাঠে কাজ করি, শ্রমিক নেতৃবৃন্দ, তারা কিন্তু আমরা যে রাষ্ট্রপতি শ্রমমন্ত্রীর লগে আমাদের যে শ্রম মন্ত্রণালয়ে মিটিং হয়, বা এখানে যে স্বরাষ্ট্রমন্ত্রীর লগে মিটিং হয়, সেই মিটিং গুলোয় কিন্তু যারা মাঠে ময়দানে রোদে গামে বৃষ্টিতে কাজ করে শ্রমিকের পাশে থাকে, তারা কিন্তু ওই দাওয়াত গুলো ওই সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু পায় না। এই মিটিং গুলা যেসব নেতারা করে মন্ত্রণালয়ে বসে, তারাও কিন্তু মাঠে কিন্তু আমাদেরকে কিন্তু জানায় না শ্রমিক নেতৃবৃন্দ করে, যে আমরা মিটিং করে আসছি, আমাদের এই ধরনের সিদ্ধান্ত হয়েছে। টিভির স্ক্রিনে আমরা দেখি মূল সিদ্ধান্ত, যেটা পয়েন্ট আকারে সিদ্ধান্ত হয়, সেটা কিন্তু আমরা খবরে দেখি যে আজকে এই সিদ্ধান্তটা হয়েছে শ্রম প্রতিমন্ত্রীর লগে বা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে শ্রমিক নেতৃবৃন্দুর মিটিং। এখন শ্রমিক নেতৃবৃন্দ যারা, কারা ওইখানে ওই প্রতিনিধিত্বটা করে? ইসকোবের কোন নেতা কি গার্মেন্টস শ্রমিক নেতা? ইসকোবের কোন নেতা কি গার্মেন্টস শ্রমিক ছিলেন? ওইখানে বৈশা যারা শ্রমিক প্রতিনিধিত্ব করেন, তারা কি কখনো শ্রমিকদের সাথে ফিল্ডে যায় তারা মিটিং মিছিল করেন? তারা কিভাবে শ্রমিকের সিদ্ধান্ত নেয়? শ্রমিক নেতৃবৃন্দ ছাড়া, গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দ ছাড়া। এটা আমার আজও বোধগম্য হয় না। আমার একটাই চিন্তা হয় যে যারা এই প্রতিনিধি করে ডাকে, তারাও ভুল ডাকে। তারা কেন ফিল্ডে যাচাই বাছাই করে ডাকে না? তারা কেন বিজিএমই থেকে শ্রমিক ফেডারেশনের যে তালিকা আছে সেটা কেন সংগ্রহ করে না? তারা রেজিস্টার্ড অফ ট্রেড ইউনিয়ন, যেখানে আমাদের ফেডারেশন রেজিস্ট্রেশন দেয়, সেখান থেকে তালিকা নির্ধারণ করে তাদেরকে কিন্তু উচিত যে আমাদের বর্তমান সময়ে এই মহামারী করোনা ভাইরাস হোক আর যে সময়ই হোক, ফিল্ডে যারা কাজ করে তাদেরকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত, শ্রমিক যাতে মেসেজটা, সঠিক মেসেজটা পায়। আমি একটা কথা ভুলেই গিয়েছিলাম, যে নেতারা যে পরে 5% বেতন বাড়াইছিল, প্রথম 60%, পরে 5%, সেই 5% বেতন কিন্তু এখনো অনেক মালিকরা, অনেক কারখানায় পরিশোধ করে নাই। আজও সেই 5% বেতন শ্রমিকরা পাবে কিনা, এটা আজও সন্দেহ রয়ে গেছে আমাদের শ্রমিক নেতৃবৃন্দর। শ্রমিকরা কিন্তু ওই 5% বেতন যদি এখন চাইতে চায়,
যেখানে শ্রমিকদের চাকরির নিশ্চয়তা নাই, যেখানে একবারে আমাদের ঈদের উৎসবের মতো মালিকরা যেখানে শ্রমিক ছাঁটাই করতেছে, সেখানে শ্রমিকরা কিভাবে বলবে যে আমাদের ওই 5% টাকা দেন। এবার বছর কিন্তু শ্রমিক মালিকরা কিন্তু আরেকটা সুযোগ নিচ্ছে যে প্রতি বছর ছুটির টাকাটা ফেব্রুয়ারি মাসে দেয়, এবার করোনা ভাইরাসের লেগে কিন্তু ছুটির টাকাটাও শ্রমিকদেরকে, বাৎসরিক ছুটির টাকাটাও দেয় নাই। আরেকটা সুযোগ মালিকরা নিচ্ছে, এই নেতৃবৃন্দদের সাথে মিটিং করে এই সুযোগ তারা পাইছে, এই ইসকবের নেতাদের সাথে মিটিং করে তারা পাইছে, যে বড় বড় নেতাদের সাথে মিটিং করে এই মিটিং এর সুযোগটা তারা পাইছে। এইবার যে ঈদে ঈদ বোনাস দিল, তারা যেখানে 60% বেতন দিল সেখানে তারা ঈদ বোনাস দিল সেখানে 50%, বেসিকের হাফই দেয় এমনি প্রত্যেকটা মালিক, আবার হাফেরও এবার হাফ দিল। আবার সেটাকে মালিকরা স্বাক্ষর করে, মালিকদের সাথে আমাদের শ্রমিক নেতারা স্বাক্ষর করে আসলো মন্ত্রণালয়ে মিটিং করে। এরা কেমন শ্রমিক নেতা? এরা কিরকম শ্রমিকের স্বার্থ চায় আসলে আমি বুঝি না। জি বলেন দাদা। সুলতান আপা, আমরা অনেক সময় পার করেছি, আমরা একটু নির্ধারিত ইয়েগুলো শেষ করি, আমরা একটু মরিয়ম আপার কাছে যাই একই বিষয়ে। কথা আসলে অনেক কথা বলার। মরিয়ম আপা একটু বলবেন যে আসলে এই যে মিটিং গুলো 25 তারিখ, 25শে এপ্রিল, 28শে এপ্রিল এবং পরবর্তীতে মের 4 তারিখ, মের 12 তারিখ এবং আপনার হলো সর্বশেষ জুন মাসের যে সিদ্ধান্ত, কলকারখানা অধিদপ্তর থেকে বারবার মালিকদেরকে চিঠি দেওয়া এবং মন্ত্রণালয় থেকে নির্দেশনা, মন্ত্রণালয় থেকে অনুরোধ করা যে শ্রমিক ছাঁটাই না করার জন্য। এই ক্ষেত্রে আসলে আপনারা তো শ্রমিক ছাঁটাই যখন হচ্ছে সেখানে যাচ্ছেন, উপস্থিত থাকছেন, কলকারখানা অধিদপ্তরের তো এগুলো দায়িত্ব, সরকারের পক্ষ থেকে তারা এটাকে দেখভাল করা। আপনারা আসলে তাদের কাছে কতটুকু সহযোগিতা পেয়েছেন? এই যে ছাঁটাই, তারাই বলছে যে ছাঁটাই না করার জন্য মালিকদেরকে বলছে, আবার ছাঁটাই যখন করছে তখন তাদের কাছে যখন মুখোমুখি হচ্ছেন, তারা কতটুকু সহযোগিতা পাচ্ছেন, কতটুকু সহযোগিতা করছেন, আমরা একটু এই জায়গাটা একটু সংক্ষেপে বলবেন। ধন্যবাদ দাদা। আসলে বাস্তবতা যেটা, আসলে আমাদের বাস্তবতাটাই বলতে হবে, তা না হলে এই কথাগুলো সত্যতা উঠে আসবে না। কলকারখানা শুরু থেকে যখন ছাঁটাই মালিকরা করার সিদ্ধান্ত নিচ্ছিল বা লে অফ করার সিদ্ধান্ত নিচ্ছিল, তখন শুরু থেকে কিন্তু কলকারখানা ভালোই ভূমিকা পালন করছিল যে না, ছাঁটাই করা যাবে না। কলকারখানার যিনি ডিআইজি, আইজি, তাদের একটা নির্দেশনা ছিল যে এই মুহূর্তে সরকারের নির্দেশনা আছে, কোনো ছাঁটাই বা লে অফ করা যাবে না। তারা মোটামুটি একটা কাগজ আকারেও, লিখিত আকারেও বিভিন্ন ফ্যাক্টরি বা বিজিএম গুলোকেও দিছিল। কিন্তু আসলে এই কাগজটাকেও, এই যে সিদ্ধান্ত সরকারের বা কলকারখানার একটা সিদ্ধান্ত, এটাও কিন্তু মালিকরা আসলে এটাকে তোয়াক্কা করছে, এটা তারা কিন্তু মূল্যায়ন করে নাই। মানে আমরা এবং শ্রমিকরা যেটা দেখলাম বাস্তবতা, এবং জাতি যেটা দেখলো যে আসলে মালিকরাই দেশ চালায়, মালিকদের কাছে সরকার জিম্মি, আইনও জিম্মি, এইটাই আসলে বাস্তবতা। সেই ক্ষেত্রে আইবিসি, বিভিন্ন অঙ্গ সংগঠন প্রতিবাদ করছে, বিভিন্ন জায়গায় লেখালেখিও করছে এই ছাঁটাই বন্ধের জন্য, এই লে অফ বন্ধের জন্য। আইবিসিও কিন্তু সেখানে লিখিত আকারে সরকারের কাছেও স্মারকলিপিও দিছে, লিখিত আকারেও জানাইছে, কলকারখানাকেও জানাইছে, বিজিএমইকেও জানাইছে, কিন্তু তারা কিন্তু আসলে কাউকে পাত্তা দিচ্ছে না। আমরা যেটা নেতারা দেখলাম বাস্তবতা, যে আসলে মালিকরা যেভাবে চায়, যেমনে চায়, আইন সেমনেই বাস্তবায়ন হয় এবং চাকাটাও ঠিক ওইভাবেই ঘুরে না। সরকারের এটার কোনো প্রতিবাদ করলো, আবার আমরা যারা নেতারা, এটাও ঠিক, ওই যে সুলতান আপা বলছে তো, হাজার হাজার শ্রমিক ছাঁটাই হইতেছে। আমরা যারা মাঠে কাজ করি, সেই গত মার্চ মাস থেকে এই পর্যন্ত আমরা মাঠে আছি, একটা দিন ঘরে রাত 11টা 12টার পরে আমরা ঘরে ঢুকতে পারি না। আমাদেরও সন্তান আছে, আমাদেরও স্বামী আছে, বাচ্চা আছে, আমরা কিন্তু করোনার ভয় পাই নাই। আমরা নেতা হিসাবে আমাদের দায়িত্ববোধ থেকে আমরা কিন্তু সকাল 6টায় বের হই, রাত 12টা বাজে আমরা ঘরে ঢুকি। অথচ আমাদের যারা নেতারা চেয়ারে বসে থাকে আর টেলিফোনে হুকুম দেয়, তারা বসে বসে নেতৃত্ব দেয়, বসে বসে বিজিএমের লগে কথা কয়, বসে বসে মন্ত্রণালয় যাইয়া সিদ্ধান্ত দেয়। কিন্তু আমরা যারা মাঠে কাজ করি,
আমরা যারা শ্রমিকের পাশে থাকি সার্বক্ষণিক, আমাদের কথা কিন্তু একবারও তারা চিন্তা করে না। আজকে কি সিদ্ধান্ত হচ্ছে, সরকার কি সিদ্ধান্ত দিচ্ছে, আমরা টিভির ওই খবর ছাড়া আমরা কিন্তু জানতে পারি না। এটা আসলে আমাদের জন্য একটা কষ্টদায়ক। আমি অনুরোধ করব, যদি আপনাদের সুযোগ থাকে কোথাও বলার, এবং এইটার এই লাইভের মাধ্যমেও আমি বলতে চাই, কারণ এই লাইভটা নিশ্চয়ই অনেকে দেখতেছেন, আপনারা দয়া করে আমাদেরকে ভুল বুঝবেন না, কারণ আমরা এই দেশের সন্তান। আমরা চাই এদেশের উন্নতি হোক, এদেশের কলকারখানাও টিকে থাকুক, পাশাপাশি আমার শ্রমিকরাও যেন বেঁচে থাকতে পারে, সাদা মোটা ভাত মোটা কাপড় খেয়ে পরে যেন তারা বাঁচতে পারে। এইটুকুর জন্যই কথাগুলা বলা। যে আজকে দেখেন যেইভাবে শ্রমিক ছাঁটাই হইতাছে, কোনোভাবেই এটাকে আমরা মেনে নিতে পারি না, কোনোভাবেই এটাকে আমরা প্রশ্রয় দিতে পারি না। অবশ্যই মালিকদেরকে আইনের আওতায় আনা উচিত। সরকার কঠোরভাবে ব্যবস্থা নেক, দেখবেন প্রত্যেকটা মালিক কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। তবে এটাও সত্য, যেইখানে কনকদা বলতেছেন, যে পার্লামেন্টে মালিক হলো বাণিজ্য মন্ত্রী, যেই পার্লামেন্টে ম্যাক্সিমাম এমপি হলো যে বাংলাদেশের মালিকদের মধ্যে হলো তারা এমপি, ওই দেশে আসলে আইন কখনো বাস্তবায়ন হয় না। আর ওই দেশে কখনো শ্রমিকরা তাদের অধিকার কখনোই ফিরে পাবে না। আর ওই দেশে তো শ্রমিক ছাঁটাই হবেই, এইটাই সত্য। এখানে বলার আর কোনো কিছু রাখে না। ধন্যবাদ। মরিয়ম আপা, আপনার কাছে একটা জিনিস জানতে চেয়ে আমরা সুলতান আপার কাছে যাব। সেটা হলো যে জিনিসটা, যে আপনাদের উপরেও তো আসলে অনেক বড় বড় নেতা আছে, সংগঠন আছে অনেক বড় বড়, তাদের কাছে আসলে আপনাদের প্রত্যাশা কি আছে? তারা কিভাবে তাদের কাছে সহযোগিতা, বা তাদের কাছে কি ধরনের সহযোগিতা আপনারা প্রত্যাশা করেন, বা তারা আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে, একটু সংক্ষেপে যদি বলেন। আমরা একদম শেষ ইয়েতে আসছি আর কি। মরিয়ম আপা, মরিয়ম আপার কাছ থেকে সুলতান আপার কাছে আসবো একই বিষয় নিয়ে। মরিয়ম আপা একটু বলবেন। আপনার প্রশ্নটা ছিল যে আমরা বড় বড় নেতাদের কাছে কি সহযোগিতা চাই। আপনাদের উপরেও তো আরো অনেক বড় বড় সংগঠন, বড় বড় নেতা আছে আর কি, তাদের কাছে আসলে কি ধরনের সহযোগিতা, বা তারা কিভাবে সহযোগিতা করতে পারে, আপনারা কি ধরনের প্রত্যাশা করেন? খুব শর্টে 1 মিনিট একটু। খুব সুন্দর একটা কথা বলছেন। আসলে প্রত্যাশা হলো এটাই, এবং দায়িত্ব এইটাই। আমরা এই প্রত্যাশাটাই করি, যারা টেবিলে যান, যারা গুরু দায়িত্ব পালন করেন, দয়া করে শ্রমিকদের কথা চিন্তা করবেন। যেহেতু আপনি নেতা হিসাবে সেখানে যাচ্ছেন, শ্রমিকদের ভাগ্যের কথাটা সবসময় চিন্তা করবেন, কারণ আপনার একটা সিদ্ধান্তের কারণেই শ্রমিকের ভাগ্য উন্নয়ন হতে পারে, আবার একটা ভুল সিদ্ধান্তের কারণেই শ্রমিকের ভাগ্য নষ্ট হয়ে যেতে পারে। তো এই কারণে যখন নেতারা যাবে, তখন যেন সঠিক সিদ্ধান্তটা নেয়। আর পাশাপাশি যারা আমরা মাঠে কাজ করি, মাঠ থেকে যেন প্রপার তথ্যটা নিয়ে যেন সেখানে যায় এবং সেখানে যেন উত্থাপন করে। আর ওইখানে যে সিদ্ধান্তগুলো হয়, সেটা যেন সরাসরি তাদের স্ব ফেডারেশনের যে নেতাকর্মী আছে তাদের সাথে যেন বিষয়টা শেয়ার করে। আর আরেকটা জিনিস প্রত্যাশা করব, যেটা না হলে না, এখন কিন্তু সেই সময়টা আসছে, এখন আমাদের সেটা সময়ের দাবি। প্রত্যেকটা শ্রমিক নেতাকে এখন এক জায়গায় এক কাতারে হতে হবে। আজকে বিজিএমই দেখেন, সব মালিকরা মিলে কিন্তু তারা ঐক্যবদ্ধ, তারা যে যে দলেই করুক না কেন, কিন্তু স্বার্থের বেলায় কিন্তু তারা ঐক্যবদ্ধ। তাহলে আমরা নেতারা কেন? আমাদের স্বার্থ আছে, অবশ্যই আমাদের পেট আছে, আমাদের খিদাও আছে, আমাদের স্বার্থও আছে, কিন্তু আমরা যেহেতু নেতা দাবি করি, নিজেকে নেতা হিসাবে পরিচয় দেই, তাহলে নেতার দায়িত্ব হলো শ্রমিকের স্বার্থ রক্ষা করা। সেই ক্ষেত্রে আমরা যেন সব নেতারাই এক প্ল্যাটফর্মে আসতে পারি, এবং এক প্ল্যাটফর্মে এসে যেন আমাদের যে শ্রম আইনের বাস্তবায়ন, শ্রমিকের অধিকারের বাস্তবায়ন, এবং আজকে এই যে একজন মহিলা মা, সে মা হতে যাচ্ছে, তাকে এই অবস্থায় তার ভালো খাবার কথা ছিল, তার রিল্যাক্সে থাকার দরকার ছিল, অথচ তাকে কি করতে হয়েছে? তাকে না খাইতে পারতেছে, সারাক্ষণ তাকে টেনশন নিয়ে থাকতে হচ্ছে। তাহলে আজকে যদি এই নেতারা যদি ঐক্য না হয়, একটা প্ল্যাটফর্মে যদি না হয়, তাহলে এই জাতি সারা জীবন শুধু শ্রমিকরা চোখের পানি ফেলাবে, কিন্তু আসলে তাদের অধিকার কখনো বাস্তবায়ন হবে না। আর ওই যে পুঁজিবাদী যারা স্বার্থবাদী মালিক, তারা শুধু কোটি কোটি টাকা ইনভেস্ট করবে, আর ছেলে মেয়ে বিদেশে পড়ালেখা করাবে, ওইখানে ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু আমার দেশের শ্রমিকের কোনো উন্নয়ন হবে না। ধন্যবাদ মরিয়ম আপা, খুব সুন্দর আলোচনা করেছেন। সুলতান আপা,
আপনার কাছে একই বিষয়ে জানতে চাইবো যে আসলে তো আরো অনেক বড় বড় সংগঠন, বড় বড় নেতা, আপনারা তো একদম মাঠে শ্রমিকের সাথে একবার প্রান্তিক জায়গায় মাঠে তাদের সাথে কাজ করছেন, কিন্তু আরো অনেক বড় ফেডারেশন সংগঠন, বড় বড় নেতা আছে, তারা তাদের কাছে আসলে আপনাদের চাওয়াটা বা তারা কিভাবে সহযোগিতা করতে পারে বা আপনারা তাদের কাছে কতটুকু সহযোগিতা পাচ্ছেন এই প্রেক্ষাপটে, এটা একটু যদি সংক্ষেপে একটু বলেন। আপনি একটু বলেছেন, আবার যদি একটু বলেন। আমি যেটা বলতে চাই যে আমরাও ওনাদের কাছে অনেক কিছুই প্রত্যাশা করি, কিন্তু ওনারা আমাদের কি প্রত্যাশাটা পূরণ করে আজও সেটা চোখে পড়ে না, নজরেও পড়ে না। আমরা একটা জায়গায় আছে যে জাতীয় শ্রমিক জোট করি, আমি আমাদের গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন জাতীয় শ্রমিক জোটের সাথে অন্তর্ভুক্ত। এখানে আমাদের আমাদের যে সভাপতি মেজবাউদ্দিন আহমেদ এবং জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহিদ ভাই এবং নুরুল আমিন ভাই সাধারণ সম্পাদক, ওনাদেরকে কোনো কাজের জন্য যদি কখনো মাঠে ঘাটে আন্দোলনে যদি ফোন দেয়, ওনারা যতটুকু পারে আমাদেরকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করে। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো ওটা আমাদের জাতীয় ফেডারেশন, কিন্তু আমাদের গার্মেন্টস ফেডারেশনের নেতাদের যদি আমরা ফোন দেই, কোনো জাতীয় নেতাদেরকে যদি আমরা কোনো মাঠে ঘাটে যাই যদি সমস্যায় পড়ি, আমাদেরকে উল্টা কি বলে, গেছো কে লেগে ওই আন্দোলন হইতেছে, সব জায়গায় যাইতে হয়, না গেলেই তো পারতাম। গত 1 তারিখ মিরপুর 14 নম্বর একটা কারখানায় গেছি, আমি আর শান্তনা গেছিলাম ওই কারখানায়, মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি। আমরা যখন ওই কারখানায় বসে কাজ করতেছিলাম, তখন শ্রমিকদের অনেক সমস্যা নিয়ে আমরা কথা বলতেছিলাম। আমাদের জাতীয় পর্যায়ের বেশ কিছু নেতা মালিক পক্ষকে তখন ফোন দিতেছিল, মালিক পক্ষের যে জিএম আছে জিএম কে ফোন দিতেছিল যে শান্তনা সুলতানের সাথে কিসের মিটিং করবেন শ্রমিক নিয়ে, আজকে কোন রকম শ্রমিকদেরকে ছুটি দিয়ে দেন, আগামীকাল আমরা নেতারা এসে আপনাদের সাথে মিটিং করে শ্রমিকদের সমস্যা সমাধান করব। কিন্তু আমরা শ্রমিকরা আমাদের সদস্য, শ্রমিকরা আমাদের কাছে সমস্যা সমাধান করতে আসছে, তাই মালিকরা আমাদের সাথে এই শ্রমিকদের নিয়ে বসছে। ওইখানে আমাদের জাতীয় পর্যায়ের নেতারা যদি এই ধরনের কথা বলে মালিক পক্ষকে ফোন দিয়ে, তখন আমাদের অবস্থানটা অনেকটাই দুর্বল হয়ে পড়ে। আমাদেরকে যখন ফোন কল লিস্টটা তারা দেখায়, দেখেন আপনাদের অমুক নেতা পল্টন থেকে ফোন দিছে, অমুক নেতা আপনাদের সারোপাড়া থেকে ফোন দিছে, অমুক নেতা রামপুরা থেকে ফোন দিছে, অমুক নেতা মহাকালী থেকে ফোন দিছে, এরকম করে যদি তারা আমাদেরকে দেখায়, তখন কিন্তু আমরা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়ি যে এমনি আমাদের শ্রমিক নেতৃত্ব দুর্বল, আমাদের ঐক্যবদ্ধ নাই। আমরা যতই বলি দুনিয়ার মজদুর এক হও, ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি, আসলে কথাটা আমরা স্লোগানেই বলি, কিন্তু আমরা শ্রমিক নেতারা কিন্তু এক হতে পারি নাই। মালিকরা বাঘে মহিষে একই ঘাটে জল খাচ্ছে, আওয়ামী লীগ বিএনপি একই সাথে তারা কিন্তু তাদের সংগঠন পরিচালনা করছে তাদের শিল্পের সাথে। আমাদের নেতারা কিন্তু আমাদের শ্রমিকের সাথে আমরা কিন্তু ঐক্যবদ্ধ হতে পারতেছি না। আমরা বিভিন্ন সংগঠন বিভিন্ন চেয়ারেই বসে আছি, একজন নেতা আমরা 40 বছর ধরে একই চেয়ারে বসে নেতৃত্ব দিচ্ছি, আমাদের কিন্তু নেতৃত্বের চেঞ্জও আসতেছে না। তাই আমাদের বর্তমান আধুনিক সমাজে আমাদের নেতৃত্বটা অত্যাধুনিক আসলেই করা দরকার, যেটা দিয়ে আমাদের শ্রমিকের উপকার হবে। আমি তাই আমাদের নেতাদের কাছে যেটা প্রত্যাশা করব, এই প্রোগ্রাম অনেক নেতারাই দেখবেন, জাতীয় পর্যায়ের নেতারা দেখবেন যে যারা ফিল্ডে কাজ করে শ্রমিকের সাথে, তাদেরকে যদি আপনারা সহযোগিতা করতে পারেন অবশ্যই সহযোগিতা করবেন, কিন্তু তাদেরকে কখনোই আপনারা কিন্তু বিপদগ্রস্ত করবেন না। এই ধরনের বিভিন্ন কারখানায় যখন আমরা চুক্তিতে বসবো, মালিকদের নিয়ে শ্রমিকদের নিয়ে যখন আলোচনায় বসবো, ওই আলোচনার টেবিলে আপনারা আমাদের নামগুলো উচ্চারণ করে মালিকদের সাথে এই ধরনের বিহেভটা যেন আর কোনোদিন না করে, এটা আমি আসলে ওনাদের কাছে আশা করব। সবাইকে আসলে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ সুলতানা আপা। আমরা শেষ করব, একেবারে শেষ পর্যায়ে। আমরা শুধু এতটুকু আলোচনা থেকে, আপনাদের দুইজনের আলোচনা থেকে যেটা এসছে যে ঐক্যবদ্ধ আসলে শ্রমিকদের স্বার্থের জন্য, শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য যেহেতু সবাই কাজ করছে, যারা কাজ করছে তাদেরকে সবাইকে আসলে একই সাথে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে, ঐক্যবদ্ধ কোনো বিকল্প নাই, যেটা আপনারা দুজনেই বলেছেন। অর্থাৎ বিজেএমই যেমন তারা তাদের স্বার্থের জন্য একত্রিত, শ্রমিকের স্বার্থ রক্ষার জন্য শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠনগুলো মাঠ পর্যায় থেকে শুরু করে এখন উপর পর্যায়ে সকলে মিলে আসলে একই সাথে আসলে সেটা করতে হবে, তাহলে একমাত্র শ্রমিকের অধিকার আদায় করার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখা সম্ভব। যেটা সুলতানা আপা, আপনি সর্বশেষ 1 মিনিট একটু শ্রমিকদের
বা আপনার সাথে যুক্ত যাদেরকে নিয়ে কাজ করেন সকল শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আপনি 1 মিনিট একটু বলে শেষ করবেন সবার উদ্দেশ্যে। আমি বাংলাদেশের সকল শ্রমিকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যে যেখানে কর্মসংস্থানে থাকেন আপনারা অবশ্যই শ্রমিক সংগঠনের সাথে যোগাযোগ রক্ষা করবেন। শ্রমিক নেতৃবৃন্দদের সাথে আপনারা সপ্তাহে হোক মাসে হোক একদিন টেলিফোনের মাধ্যমে হোক আপনারা যোগাযোগ করবেন। আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলা নিজেরা পেটের ভিতরে না রেখে শ্রমিক নেতৃবৃন্দর সাথে সেগুলা শেয়ার করার চেষ্টা করবেন। আমাদের যারা গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের নেতৃবৃন্দ আজকের এই লাইভ প্রোগ্রাম আপনারা দেখছেন তাদেরকে বলবো যে আমাদের ইউনিয়ন করা ফ্যাক্টরির নেতৃবৃন্দদের মাঝে যদি কোনো ধরনের হয়রানিমূলক কারখানায় আচরণ করে আপনারা আমাদেরকে ভয় পাবেন না, চাকরি হারানোর ভয় পাবেন না। আপনারা অবশ্যই আমাদেরকে সেটা এবারে স্বইচ্ছায় আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের অনেক নির্যাতনের শিকার, তাই আপনারা যেন আর নির্যাতনের শিকার না হন। আপনারা যে যে সংগঠন করেন সেই সংগঠনের সাথে আপনারা যোগাযোগ রক্ষা করে আপনাদের দাবিগুলো আদায় করার চেষ্টা করবেন এবং আপনারা ঐক্য থাকবেন। যে কোনো দাবিতে যদি ঐক্য থাকলে আপনাদের দাবি আদায় হবেই, কোনো বিভ্রান্তি আপনারা করবেন না। আরেকটা কথা যে আমরা সবসময় যেটা শুনি যে কোনো কিছু হয়েছে এরকম কোনো কথা না শুনে আমরা কোনো কথা না বুঝে আমরা কিন্তু হঠাৎ করে আন্দোলন করা শুরু করি। আমরা সবকিছু জেনে বুঝে আমাদের দাবিগুলো পরিষ্কারভাবে লেখে, আমাদের যে দাবিগুলো আছে পরিষ্কারভাবে আমরা কাগজে লিখে আমরা যে কোনো আন্দোলনে যাব। মুখের কোনো কথা কেউই বুঝে না, মালিকও বুঝে না, নেতারাও বুঝে না, কোনো আমরা মিডিয়াকেও বুঝাইতে পারবো না। তাই আপনারা ঐক্য থাকবেন। সর্বশেষ ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি, এই স্লোগান দিয়ে আমি আমার বক্তব্য আজকের মতো এখানে শেষ করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। করোনা ভাইরাসে আপনারা নিরাপত্তা বজায় রাখবেন। ধন্যবাদ সুলতানা আপা। মরিয়ম আপা আপনার কাছে আসবে। মরিয়ম আপা যদি 1 মিনিটে সর্বশেষ আপনি সকলের উদ্দেশ্যে, সকল শ্রমজীবী ভাই বোনদের উদ্দেশ্যে এবং আপনার সংগঠনের এবং গার্মেন্টস সেক্টরের সকল শ্রমজীবী ভাইদের উদ্দেশ্যে, ভাই বোনদের উদ্দেশ্যে যদি আপনি 1 মিনিটে একটু আপনার কথা বলেন আর কি সর্বশেষ। আসলে বক্তব্য দিতে গেলে আসলে অনেক কষ্ট লাগে, কারণ বাস্তবতা দেখি তো। এখন আর বক্তব্য না, আমি যেটা বলবো, বাংলাদেশ বস্ত্র পোশাক শিল্প শ্রমিক লীগের পক্ষ থেকে সকল শ্রমিকদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই, কষ্ট স্বীকার করি। তাদের দুঃখের সাথে তাদের এই যে কষ্ট, আমরা একত্রতা প্রকাশ করছি এবং সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি তাদেরকে আহ্বান জানাবো, কষ্ট থাকবেই, টাকারও প্রয়োজন আছে, সবার আগে হলো আগে আমার জীবনকে বাঁচাইতে হবে। তাই এই যে করোনা কাল, যদিও সরকারের নির্দেশনা আছে স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালানো, কতটুকু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে সেটা আপনারা নিজের চোখেই দেখছেন। তাই নিজের দায়িত্ব, নিজের সচেতনতা নিজের কাছে, আপনারা নিজেই সচেতন হয়ে নিজেকেই আপনারা সেফটি নিয়ে কাজে যাবেন এবং নিজের সংসার এবং নিজের ফ্যামিলিকে ঠিক রাখবেন। পাশাপাশি আমি আহ্বান জানাবো, আপনারা ঐক্যবদ্ধ হন, সচেতন হন, আপনার আইনে কি আছে, আপনার অধিকার কি আছে, সেই জিনিসগুলো আপনারা বেশি বেশি শিখেন। কারণ আমরা বাংলাদেশে যে শ্রমিক ফেডারেশনগুলো আছি সবাই কিন্তু আসলে 45 লক্ষ শ্রমিকের কাছে আমরা যেতে পারি না। এই জন্য আপনারা বেশি বেশি করে শ্রম আইনের বই পড়বেন, অধিকার সম্পর্কে সচেতন হবেন। যতক্ষণ পর্যন্ত আপনি কে নিজেকে যতক্ষণ না জানবেন ততক্ষণ পর্যন্ত মালিক এবং এই দেশের সরকার যারা দায়িত্বশীল ব্যক্তি আপনাদেরকে চুইসা লুইটা পুইটা খাবে। যখন আপনি নিজে সচেতন হবেন তখন আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। পাশাপাশি আপনারা ট্রেড ইউনিয়নের প্রতি যুক্ত হন, ট্রেড ইউনিয়নের প্রতি অংশগ্রহণ বৃদ্ধি বাড়ান এবং ট্রেড ইউনিয়নেই একমাত্র পারে শ্রমিকের অধিকার বাস্তবায়ন করতে। আমি সকলকে এবং আজকে এই যে আমার শ্রম আমার লড়াই,
যারা এটার উদ্যোক্তা, যারা এটাকে আজকে পরিচালনা করতেছেন, আমরা সকলকেই আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার দেশের সকল মানুষের, সকল শ্রমজীবী মানুষকে আমি ধন্যবাদ জানাই এবং সকলকে সেফ ভাবে থাকার জন্য অনুরোধ করব। আপনারা আমরা যারা শ্রমিক নেতা আছি, শ্রমিক ভাই বোনদের প্রতি অনুরোধ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রতিদিন আপনাদের জন্য কাজ করি, আমরা যেন বেঁচে থাকতে পারি, আপনাদের পাশে যেন থাকতে পারি, আপনাদের অধিকার নিয়ে যেন আমরা লড়াই করতে পারি এবং বাস্তবায়ন করতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মরিয়ম আপা। খুব আবেগী আসলে শ্রমিকদের নিয়ে কাজ করা, শ্রমিকের দুঃখ কষ্ট, আসলে সেই জায়গাগুলোর কথা ভাবতে গেলে এরকম আবেগ চলে আসারই কথা। ধন্যবাদ আপনাদেরকে, অনেক সুন্দর আজকে আপনারা সময় দেওয়ার জন্য, আলোচনা সুন্দর করে তুলে দেওয়ার জন্য। আমরা হয়তো একটু দেরি করে ফেলেছি, যে সেক্ষেত্রে আসলে কথাগুলো সবার জন্য খুব দরকার ছিল, সে কারণেই নির্ধারিত সময় থেকেও আমরা এই সময়টা বেশি করে ফেলেছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের দুইজনকে, আপনারা এসে সময় দিয়েছেন। পাশাপাশি আমাদের আরো দুইজন যে ছাঁটাইকৃত শ্রমিক ভাই বোন ছিল, রুমা আপা এবং আজিজুর ভাই, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমরা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, এটি আমাদের একটা চলমান উদ্যোগ, আমরা এটি ধারাবাহিকভাবে আসলে এটি চলবে। আমাদের আগামী যে লাইভ প্রোগ্রামটা, সেটা আগামী 11 জুলাই একই সময় অর্থাৎ রাত 10টায় অনুষ্ঠিত হবে আমার শ্রম আমার লড়াই পেজ থেকে। আপনারা দেশে এবং দেশের বাইরে যারা আছেন, শ্রমিকদের নিয়ে ভাবেন, শ্রমজীবী মানুষ, শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেন, মানবাধিকার নিয়ে কথা বলেন, তারা সবাই আমাদের সাথে থাকবেন, পেজে লাইক দিয়ে এবং শেয়ার করে এবং মতামত দিয়ে আপনারা পাশে থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং করোনার সময় নিরাপদ দূরত্ব বজায় রেখে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমরা আমাদের অনুষ্ঠান আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।